অ্যাকর্ডিং টু এনসিইআরটি, এনসিইআরটি কি বলছে? এম ফেজ ডিভিশনাল ফেজ মোস্ট ড্রামাটিক পিরিয়ড, দ্যাট ইজ ভিজিবল চেঞ্জেস ক্যান বি সিন ইন দিস পিরিয়ড। দেখো ইন্টারফেজে কোষকে মনে হচ্ছে ঘুমন্ত, আসলে মোস্ট অ্যাক্টিভ এবং এর মধ্যে বিভিন্ন মেটাবলিক প্রসেস হচ্ছে, কিন্তু মাইক্রোস্কোপে আমরা এগুলো কিচ্ছু দেখতে পাবো না, সেই জন্য এখানে কোনো ঘটনাই বোঝা যায় না। কিন্তু এম ফেজে সমস্ত ঘটনা চলবে, মোস্ট ড্রামাটিক এবং কন্টিনিউয়াস প্রসেসে পরপর চেঞ্জ হবে। যেমন একটি ছেলে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, আমরা তাকে শুধু দেখতে পাচ্ছি, কিন্তু সে যখন দৌড়ানো শুরু করলো, দৌড়ে এসে এরকম লাফ দিল, লং জাম্প করলো, পুরো ঘটনাটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এবং এই যে প্রসেসটা এখানে কোনো সময় সে থেমে যায়নি কিন্তু। অতএব মাইটোসিস প্রোফেজ চলছে, খানিকটা রেস্ট নিলাম, আবার মেটাফেজ চলছে, খানিকটা রেস্ট নিলাম, হওয়ার পরে আবার অ্যানাফেজের পরে কিছুটা রেস্ট নিলাম, এরকম কোনো প্রসেস নয়। সেই জন্য বলা হচ্ছে, এনসিইআরটি কী বলছে, ভেরি ইম্পর্টেন্ট লাইন, মোস্ট ড্রামাটিক পিরিয়ড, অনলি ভিজিবল চেঞ্জ ক্যান বি সিন, এটা আমি বললাম। অ্যাপ্লাইজ সেকেন্ড, ইনভলভিং মেজর রিঅর্গানাইজেশন অর ভার্চুয়ালি কম্পোনেন্টস অফ দ্য সেল, যে সমস্ত কম্পোনেন্টস আছে সেই কম্পোনেন্টসগুলোকে আমরা দেখতে পাবো তারা ভার্চুয়ালি রিঅর্গানাইজেশন, মানে কি বিভিন্নভাবে তোমার অর্গানেলগুলো হয় ডিভাইড করবে, না রেপ্লিকেট করবে, না হলে ডুপ্লিকেট করবে। ডুপ্লিকেট করছে সেন্ট্রোজোম, ডিভাইড করছে যেমন মনে করো লাইসোজোম, আর রেপ্লিকেট করবে যেমন মাইটোকন্ড্রিয়া। তাহলে এইগুলো আমরা দেখতে পাবো মাইক্রোস্কোপে, সেই জন্যই কিন্তু ড্রামাটিক পিরিয়ড এমনি লেখেনি, এখানে নাটকীয় মতন ঘটনা ঘটবে। নেক্সট যেটা ভিরচাউ সিরকা 1855, এটা সম্বন্ধে আমরা আগে আলোচনা করেছিলাম, এখানে ডিটেলস বলবো না কেন। সেখানে রবার্ট হুকের কথা আলোচনা করেছিলাম, সেখানে লিওনার আলোচনা করেছিলাম, সেখানে একে সমর্থন করে পরীক্ষা করেছিল হচ্ছে তোমার লুই পাস্তুরের কথা বলেছিলাম। এখন আর নতুন জায়গায় যাব, সব আলোচনা হয়ে গেছে। উনি কি বলেছিলেন, অমনি সেলুলি ই সেলুলি, অল সেল কাম ফ্রম সেল। এমনি সেল তৈরি হয় না, তার আগে একটা সেল থাকে, তবে সেইখান থেকে সেল তৈরি হয়। এটা দুটো ভাগে, এম ফেজ ইজ ডিভাইডেড ইন্টু টু প্রসেস হতে পারে। সেটা হচ্ছে একটা হচ্ছে মাইটোসিস, আগেই বলেছি দেহ মাতৃকোষের বিভাজন, আর মেয়োসিস জনন মাতৃকোষের বিভাজন। তাহলে স্পোর মাদার সেল, গ্যামেট মাদার সেল, ওভান মাদার সেল, যাই বলো না কেন, আর বডি মাদার সেল বা বডি সেল মেনলি হচ্ছে মাইটোসিস। আমরা আজকে মাইটোসিসটা পড়বো। সোমাটিক সেল ডিভিশন বলা হয়, এর ডিউরেশন 30 to 3 আওয়ার্স, মানে বিভিন্ন অর্গানিজমে বিভিন্ন রকম সময় নেয়। যেমন হিউম্যানের ক্ষেত্রে 1 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা হিউম্যানের ক্ষেত্রে আমরা জানি। নেক্সট, ইন মাইটোসিস সিজ দ্য নাম্বার অফ ক্রোমোজোম ইন দ্য প্রেজেন্ট অ্যান্ড প্রোজেনি সেল ইজ সেম। ক্লিয়ার? মাতৃ এবং সন্তানের সমান, সেই জন্য তাকে বলা হচ্ছে ইকুইটোরিয়াল। এটা দুরকম হতে হবে, 2n বিশিষ্ট কোষ যদি হয় তার থেকে 2n বিশিষ্ট কোষই তৈরি হবে, n থেকে n বিশিষ্ট কোষই তৈরি হবে। তার মানে মানুষের থেকে মানুষই হবে, গরুর থেকে গরুই হবে, আম গাছ থেকে আম গাছই হবে, কিন্তু ব্যাকটেরিয়ার থেকে ব্যাকটেরিয়াই হবে। নেক্সট, মাইটোসিস বা এখানে মনে করো তুমি গ্যামেটোসিসের মধ্যে মনে করো অ্যালগি ফানজাই, অ্যালগি থেকে মনে করো কাড়া, তুমি মনে করো ক্লামানোমাস থেকে ক্লামানোমাসই হবে। বা এরকম হতে পারে, আমরা যদি দেখি যে ব্রায়োফাইটার যদি গ্যামেটোফাইটিক জেনারেশন হয়, তখন গ্যামেটোফাইটিক জেনারেশনে গ্যামেট থেকে সেল ডিভাইড করে একটা জেনারেশন তৈরি করবে, তাকে গ্যামেটোফাইটিক জেনারেশন বলবে। সেটাও মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমেই হবে। এগুলো আমরা আরও ডিটেলসে পড়বো পরে। মাইটোসিস ওয়াজ ডিসকভার কে করেছিল? বায়োলজিস্ট, জার্মান বায়োলজিস্ট, মনে রাখতে হবে স্টারবার্জার। ইন প্লান্ট সেলের ক্ষেত্রে এটা কিন্তু আউট অফ এনসিইআরটি মনে রাখতে প্রচুরবার পড়েছে কোশ্চেন। এবং ইন অ্যানিমেল সেলে স্যালাম্যান্ডার, ব্যাঙের মতন দেখতে কিন্তু টিকটিকির মতন দেখতে লেজ আছে। স্যালাম্যান্ডার টিকটিকির মতন দেখতে, গায়ে ডোরা কাটা কাটা দাগ থাকে। স্যালাম্যান্ডার দেখে নেবে দরকার ডায়াগ্রাম। এটা কিন্তু
লিজার্ড নয়, এরা কিন্তু অ্যাম্ফিবিয়ান অ্যানিম্যাল সেল। ওয়াল্টার ফ্লেমিং আবিষ্কার করেছিল মাইটোসিস। মাইটোস কত হচ্ছে থ্রেড, মানে মাইটোস মানে থ্রেড, এইখানে থ্রেড বা ধাগা বা সুতো, এবং স্টেট মানে অবস্থা। মাইটোসিসে এরকম অবস্থান দেখতে পাই, সেই জন্য এর নামকরণ করা হয়েছে। কে নামকরণ করেছে? ফ্লেমিং। দো ফর কনভেনিয়েন্স, আমাদের পড়ার সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য, সব কিছুতে সুবিধার জন্য মাইটোসিস হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু 4 স্টেজ অফ নিউক্লিয়ার ডিভিশন। তাহলে মাইটোসিস ইজ ক্যারিওকাইনেসিস অ্যান্ড cytokinesis, karyokinesis further divided 4: prophase, metaphase, anaphase, telophase আর cytokinesis। ঠিক আছে, cytokinesis। তাহলে কি বলছি? ইট ইজ ভেরি এসেন্সিয়াল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট সেল ডিভিশন ইজ প্রগ্রেসিভ, যেটা আগেই বলছি, প্রগ্রেসিভ মুভমেন্ট চলবে সবসময়, প্রগ্রেসিভ স্টেজ, প্রগ্রেসিভ অ্যান্ড ভেরি ক্লিয়ার কাট লাইন ক্যান নট বি ড্রন। তুমি কখনোই ক্লিয়ার কাট লাইন বলতে পারবে যে এইখান থেকে এইটুকু প্রোফেজ শেষ হয়ে গেল, আবার এইখান থেকে শুরু হলো মেটাফেজ শেষ হয়ে গেল, আবার এখান থেকে শুরু হলো অ্যানাফেজ শেষ হয়ে গেল, তুমি বলতে পারবে না। তোমাকে কন্টিনিউয়াস প্রোগ্রেসিভ লাইন, তার মধ্যে ক্লিয়ার কাট কোনো জায়গা নেই, এখান থেকে প্রোফেজ, এখানে মেটাফেজ। এই যে জায়গাটাকে আমরা কী করে আলাদা করি? যে যখন দেখি নিউক্লিয়ার মেমব্রেন ডিজলভ হয়ে গেছে, তার মানে প্রোফেজের শেষ, মেটাফেজ শুরু। মেটাফেজ কখন বলি না? যেখানে মোটামুটি আমরা ধরে নিই মেটাফেজ প্লেটে ক্রোমোজোমগুলো, মেটাফেজ প্লেটে বা ইকুইটোরিয়াল প্লেটে তোমার হচ্ছে ক্রোমোজোমগুলো সজ্জা নিয়েছে, মানে ইকুইটোরিয়াল প্লেট মানে যদি কোষ হয় এর চওড়াংশে। অ্যানাফেজ মানে কি? মুভমেন্ট দশা, যখন দেখবো যে ক্রোমোজোমগুলো বিভক্ত হয়ে, ক্রোমাটিডগুলি মেনলি অপত্য ক্রোমোজোম দুদিকে যাচ্ছে, মুভমেন্ট শুরু করেছে, এখনও কোষের শেষ প্রান্তে যায়নি, তাহলে অ্যানাফেজ। আর টেলোফেজ মানে একদম বুঝতে পারবো যে একদম দুই প্রান্তে চলে গেছে ক্রোমোজোমগুলি এবং কনডেনসেশন আবার হওয়া শুরু করছে এবং চারপাশে তার নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে, তাকে টেলোফেজ বলি। তো এই যে প্রসিডিওরটা, এই প্রসিডিওর কোনো ক্লিয়ার কাট কোনো লাইন নেই। এই ভেরিয়াস স্টেজের মধ্যে কোনো ক্লিয়ার কাট যে না এখান থেকে এখানেই হবে, এখান থেকে এখানে শেষ হয়ে গেল, আমরা ধরে নিই এখান থেকে এখানে। এটা আমাদের বোঝার সুবিধার জন্য, এটা আমরা পড়েও এসেছি, জানি। সেল সাইকেলে যদি দেখি তাহলে কি G1 S G2 দেন এম ফেজ। এখন আমরা পড়ছি কি এম ফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, আর বাকিগুলো আমাদের খুবই জানা। এই এম ফেজটা আমাদের জানা। এম ফেজ, দিস ইজ ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস এইখান থেকে এইটুকু হচ্ছে ক্যারিওকাইনেসিস, আর বাকিটা সাইটোকাইনেসিস। দেখো সাইটোকাইনেসিসের কালারটা লক্ষ্য করো, এখান থেকে দেখো টেলোফেজ থেকে অ্যানাফেজ অবধি কিন্তু হলুদ লাইন করা। তার মানে কি? সাইটোকাইনেসিস বিভিন্ন প্রজাতির বিভিন্ন ক্ষেত্রে অ্যানাফেজের শেষ থেকে আস্তে আস্তে শুরু করে। মেইনলি টেলোফেজের মাঝামাঝি বা শেষের দিক দিয়ে সাইটোকাইনেসিস হওয়া শুরু হয়ে যায় বিভিন্ন প্রাণী কোষ বা উদ্ভিদ কোষের ক্ষেত্রে, সেটা আমরা ডিটেলসে পরে বলবো। তো এই রকম পরিস্থিতিতে কিন্তু আমাদের কি ক্যারিওকাইনেসিস হয়। ক্যারিওকাইনেসিসের প্রক্রিয়ার মাধ্যমে দুটো সেল তৈরি হবে, সাইটোকাইনেসিসের মাধ্যমে এখন সেপারেশন হবে। এই যে ডায়াগ্রামটাতে আমরা দেখেছি যে মোটামুটি 10 ঘন্টা নেয় একটা হিউম্যান সেলের ক্ষেত্রে। তোমার G1 ফেজ 9 ঘন্টা প্রায় নেয় হচ্ছে তোমার S1 ফেজ, আর 4 ঘন্টা নেয় হচ্ছে তোমার হচ্ছে G2 ফেজ, আর অনলি 1 আওয়ার নেয় হচ্ছে ডিভিশনাল ফেজ। এই ডিভিশনাল ফেজের মধ্যে আমরা দেখতে পাই কি মাইটোসিস, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে এখানে প্রোফেজের কথা বলছি, মিওসিস যদি হয় তাহলে কী হবে? এর মধ্যেই থাকবে, কিন্তু ওখানেও কিন্তু এই টোটাল যে ইন্টারফেজ একবারই হবে, এখানেও যেমন একবার হলো, এই একবারই হবে, কিন্তু এই প্রোফেজটা এখানে আবার ভাগ হয়ে যাবে। ঠিক আছে, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, প্রোফেজ 1, তারপরে মেটাফেজ 1, মেটাফেজ 2, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, ফার্দার প্রোফেজ, এরপরে আবার দাগ কাটতে হতো, তাহলে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, এইভাবে। তারপরে সেকেন্ড সাইটোকাইনেসিস। ঠিক আছে, পরের দিন আমরা ভালো করে বুঝবো। অ্যাকর্ডিং টু এনসিইআরটি, প্রোফেজ হচ্ছে সবচেয়ে লংগেস্ট ফেজ, প্রোফেজ, মেটাফেজ,
অ্যানাফেজ সবচেয়ে শর্টেস্ট ফেজ, আর টেলোফেজ, 4টে ভাগে ভাগ করা হলো। প্রোফেজ অ্যাকর্ডিং টু এনসিইআরটি ইট ইজ লংগেস্ট ফেজ অফ মাইটোসিস, 2 to 3% টাইম অফ সেল সাইকেল। কোষ চক্রে 3 থেকে প্রায় 2 থেকে 3% সময় ব্যয় করে, এবং কত সময় নেয়? মোটামুটি 71 মিনিট আমরা দেখেছি অনিয়ন রুট টিপে। কোথায়? অনিয়ন রুট টিপে আমরা দেখেছি যে প্রোফেজ এই সময়টুকু নেয়। এবং ডিফারেন্সিয়েটেড ইন্টু, এই প্রোফেজ ডিফারেন্সিয়েটেড ইন্টু 3টে ভাগে ভাগ করেছি আমরা নিজের, এগুলো কিন্তু আউট অফ এনসিইআরটি। এটা আমরা আউট অফ এনসিইআরটি বলছি বোঝার সুবিধার জন্য। তাহলে এটা আমরা বোঝার সুবিধার জন্য কী করছি? আর্লি প্রোফেজ। এই আর্লি প্রোফেজে তোমার আর্লি প্রোফেজে যেটা এনসিইআরটিতে দেওয়া আছে ডায়াগ্রাম, একটু দেখি যে এগুলো ক্রোমোজোমগুলো অনেকটা উলের পাখার মতন এরকম পাকিয়ে থাকে, সেই জন্য একে স্পাইরমি স্টেজ বা ক্রোমোজোম উল লাইক, এটাকে পড়তে হবে ক্রোমোজোম উল লাইক স্ট্রাকচার হয়, স্পাইরমি স্টেজ। তারপর হচ্ছে তার 3টে ভাগ, আর্লি প্রোফেজ, মিডিল প্রোফেজ আর লেট প্রোফেজ। আমি একটু দেখি কি এটা একটু জানার দরকার। আর্লি স্টেজে এরকম চেহারাটা নেবে, নিউক্লিয়ার মেমব্রেন ইনট্যাক্ট থাকবে, এগুলো তোমরা জানো, এবং ক্রোমোজোমগুলো মোটামুটি কাছে এসে কন্ডেনসেশন হচ্ছে, মানে ছিল কীরকম, এরকম ছিল তোমার ইয়েতে ক্রোমাটিন তোমার ইন্টারফেজে। তারপরে কী হচ্ছে? তারপরে এরকম ফার্স্ট কয়েলিং হয়েছে, তারপরে সেকেন্ড টাইপের কয়েলিং হয়েছে, তারপরে এরকম করতে 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 আস্তে আস্তে এখানে এসে এরকম টাইপ হয়েছে। এবং লেট প্রোফেজে আমরা দেখতে পাবো কি? ডিমিনাইজিং নিউক্লিয়াস, তাহলে কোথায় যাবে? নিউক্লিয়াস অর্গানাইজারে যুক্ত হয়ে যাবে। আর ডিমিনাইজিং নিউক্লিয়ার মেমব্রেন কোথায় যাবে? এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে ঢুকে যাবে। আর এটা নর, নর পড়ে এসছি আমরা, এবং ক্রোমাটিড ফর্মেশন করে যাবে। লেট প্রোফেজে ক্রোমাটিড ফর্মেশন করে যাবে, কিন্তু চিটটা খায় না, এখানে চিট খাওয়ানোটা দেখিয়ে দিয়েছে। যাই হোক, নেক্সট, প্রোফেজ ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ ক্যারিওকাইনেসিস অফ মাইটোসিস, আমরা জানি, আফটার এস অ্যান্ড G2 ফেজ, তাই তো নাকি? G1, তারপরে কি এস, তারপরে কি G2, তারপরে হচ্ছে এম ফেজ, এইটা হচ্ছে এম ফেজ। তাহলে ঠিকই আছে, এম ফেজটাকে, এম ফেজ মানে ডিভিশনাল ফেজ, মানে ক্যারিওকাইনেসিস ফার্স্ট। তাহলে ক্যারিওকাইনেসিস হচ্ছে কোথায়? মাইটোসিসের অংশ, যেটা হচ্ছে মানে কার পরে না, এই যে কোষটা যদি এখান থেকে পরপর আসে, তাহলে এস ফেজ এবং G2 ফেজের পরে তার অবস্থান। ইন দ্য এস অ্যান্ড G2 ফেজ দ্য নিউ ডিএনএ মলিকুলস ফর্ম তৈরি করেছে, নট ডিস্টিংক্ট বাট ইন্টারউইন। তাহলে এই দুটো ফেজ, এটা তো গ্রোথ ফেজ মেনলি, এই দুটো ফেজে ডিস্টিংক্ট অবস্থায় দেখা যায়নি, কিন্তু তারা ক্রমশ পাকিয়েছে, মানে কনডেন্স হওয়া শুরু করেছে, কনডেন্স হওয়াটা ইন্টারউইন করেছে, বাট ইন্টারউইন। ক্রোমাটিন ডিসপার্স, মানে ক্রোমাটিন ডিসপার্স কি? ডিকন্ডেন্স অবস্থা ছিল। কি বলছে লাইনটা? ইন দ্য এস অ্যান্ড G2 ফেজ দ্য নিউ ডিএনএ মলিকুলস ফর্ম তৈরি হয়েছে, খুব ভালো কথা, মেনলি SF তৈরি হয়েছে, G2তেও ছিল, 4C হয়ে গেছে, অ্যান্ড নট ডিস্টিংক্ট বাট ইন্টারউইন্ড। তার মানে কি? তারা একদম এরকম অবস্থা ছিল, তারা এরকম অবস্থায় ছিল, খোলা পাতার মতন অবস্থায় ছিল। প্রোফেজ ইজ মার্ক, কি দিয়ে মার্ক? ইনিশিয়েশন অফ কনডেনসেশন। প্রোফেজ হচ্ছে সেই দশা যেখানে কনডেনসেশন, পাক খাওয়া শুরু করলো, ছিল এরকম, হয়ে গেল কীরকম? এরকম পাক খেয়ে গেছে, মানে ক্রোমোজোম ফর্মেশন করে গেছে, ক্রোমোজোম ফর্মেশন আস্তে আস্তে ক্রোমোজোম ফর্মেশন করে গেছে। ডিউ টু ডিহাইড্রেশন, মানে জল ত্যাগ করে, জল কোথায় ত্যাগ করলো? নিউক্লিওপ্লাজমে ত্যাগ করলো। আর নিউক্লিওপ্লাজমে যেই ত্যাগ করলো, নিউক্লিওপ্লাজমের ভিসকোসিটি কী হবে? বাড়বে না কমবে? ভাবো। তাহলে নিউক্লিওপ্লাজম পাতলা হয়ে যাবে, তাই তো, এবং ওখান থেকে কোষ চলে আসছে, এই কনডেনসেশন হয়ে গেছে অফ ক্রোমোজোমাল ম্যাটেরিয়াল। তাহলে কি বলছে? প্রোফেজ ইজ মার্কড বাই দ্য ইনিশিয়েশন অফ কনডেনসেশন অফ ক্রোমোজোমাল ম্যাটেরিয়াল। ক্রোমোজোমাল ম্যাটেরিয়াল কনডেনসেশন হবে কার ফলে? না, ডিউ টু ডিহাইড্রেশন, জল ত্যাগ করার ফলে। দ্য ক্রোমোজোমাল ম্যাটেরিয়াল বিকাম আনট্যাঞ্জেলড, আনট্যাঞ্জেলড মানে আনউইন্ডেড, মানে আনকয়েল,
তাহলে এবার কি হচ্ছে না, এরা আনকলেজ ডিউরিং দ্য প্রসেস অফ ক্রোমাটিন কন্ডেনসেশন, এরা এবার দু রকমের হয়, প্লেকটোনমিক এবং প্যারানমিক। প্যারানমিক কন্ডেনসেশন আমরা মেয়োসিসে দেখতে পাবো, প্রচণ্ড আইট শ্যাডো খোলা যায় না, আর প্লেকটোনমিক আমরা দেখতে পাবো এইখানে, ঠিক আছে। এগুলো তোমরা আরও ডিটেলসে একটু দেখে নেবে বই দিয়ে। প্লেকটোনমিক এরকম নয়, এরকম একটা টাইপ হবে, যা সহজে খুলে যাবে, আর সরি এরকমটা সহজে খুলবে না। দ্য সেন্ট্রোমিয়ার the centrosome in case of animal cell which has undergone duplication in S phase, S phase আমরা যে ডুপ্লিকেশন হয়েছে অফ ইন্টারফেস, নাও বিগিনস টু মুভ টুয়ার্ডস অপোজিট পোল। কোন দিকে যাবে? এই যে ডুপ্লিকেট হয়ে গেছিলো এরকম করে ছিল, আমরা মনে আছে তো, তারা এবার এইটা আঁকাটা ভুল হয়েছে, এইখানটা আঁকলে ভালো হতো, এটা মুভ করে যাবে দুদিকে, এদিকে যাবে এদিকে। কে মুভ করতে সাহায্য করবে? মাইক্রোটিউবুলস। নাও বিগিনস টু মুভ টুয়ার্ডস অপোজিট পোলস। পজিটিভ চার্জ অ্যাট দ্য সেন্ট্রোমিয়ার অ্যান্ড নেগেটিভ চার্জ অ্যাট দ্য পোলার এন্ড। ভালো করে বোঝো, তাহলে সেন্ট্রোমিয়ার বলছে যে মুভ করতে গেলে আমরা জানি যে মাইক্রোটিউবুলসের একটা পজিটিভ এন্ডস থাকে। কোথায় পজিটিভ এন্ডস থাকে? যেখান থেকে মাইক্রোটিউবুলস তৈরি হয়, সেটা পজিটিভ এন্ডস নিয়ে আগে বলেছি বারবার, এখন আর নতুন করে বলবো না, পজিটিভ এন্ড নিয়ে বেরিয়ে আসে। তো যখনই বলছে এখানে কি, সেন্ট্রোজোম হুইচ হ্যাড আন্ডারগো ডুপ্লিকেশন ডিউরিং এস ফেজ অফ ইন্টারফেজ নাও বিগিন টু মুভ টুয়ার্ডস দ্য অপোজিট পোলস অফ দ্য সেল। অপোজিট পোলের দিকে যাবে, কারণ এখানে পজিটিভ চার্জ থাকবে হচ্ছে সেন্ট্রোমিয়ারের দিকে। বুঝতে পারেনি মনে হচ্ছে, এই যে এইখান থেকে এটা পজিটিভ চার্জ, তাহলে সেন্ট্রোমিয়ার কোথায় থাকে? সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মধ্যে থাকে, তাহলে এই ক্রোমোজোমের দিকে থাকবে পজিটিভ, আর এই দিকটা থাকলে হচ্ছে নেগেটিভ। অবশ্যই, কারণ পজিটিভ এন্ড দিয়েই তো এখান থেকে পজিটিভ এন্ড দিয়ে বেরিয়েছে। কারণ এই যদি সেন্ট্রিওল হয়, মনে করো এটা সেন্ট্রিওল, তাহলে এখান থেকে পজিটিভ এন্ড দিয়ে বেরোবে, যেই যাবে এটা পজিটিভ, তার মানে এই দিকটা নেগেটিভ ধরে নিচ্ছি আমরা, আবার পজিটিভ মানে এটা নেগেটিভ ধরে নিচ্ছি আমরা। তাহলে তৈরি হতে হতে যাচ্ছে পরপর। যদি এখানে তৈরি হওয়া বন্ধ হয়ে যায়, তাহলে এটা খাটো হতে হতে যাবে, পরপর খাটো হয়ে যাবে, ছোটো হয়ে যাবে। তখন ক্রোমোজোমটাকে, এখানে ছিল ক্রোমোজোমটা, তারপরে এখানে চলে যাবে, তারপরে এখানে চলে যাবে, এক করতে করতে একদম শেষে চলে আসবে। তাহলে পজিটিভ চার্জ কোথায় থাকবে? একদম ইকুয়েটোরিয়াল প্লেট বরাবর থাকবে, যেখানে সেন্ট্রোমিয়ারে কানেক্ট করবে তোমার কাইনেটোকোরের সাথে ক্রোমোজোম, সেখানে। আর নেগেটিভ হচ্ছে পোলার রিজিয়নে থাকবে। দ্য কমপ্লিশন অফ প্রোফেজ ক্যান দাস মার্কড বাই দ্য ফলোইং ক্যারেক্টার্স। কী কী দিয়ে ক্যারেক্টার করা যায়? দেখো কী দিয়ে বোঝা যাবে ক্রোমোজোম প্রোফেজ আছে বা কমপ্লিট হচ্ছে। ক্রোমোজোম ম্যাটেরিয়াল কন্ডেন্স, মেনলি ক্রোমোজোম কন্ডেন্স টু কম্প্যাক্ট মাইটোটিক ক্রোমোজোম। তাহলে কি ছিল? প্রথমে ছিল ক্রোমাটিনটা প্রথমে ছিল ডিএনএর সঙ্গে প্লাস হয়েছে হিস্টোন, হয়ে গেছে ক্রোমাটিন হয়েতে তারপরে 30 ন্যানোমিটার হয়েছে, তারপর 300 ন্যানোমিটার হয়েছে, 300 ন্যানোমিটার, তারপরে হয়েছে 700 ন্যানোমিটার, তারপর হচ্ছে ক্রোমোজোম তৈরি হয়েছে কত? 1400 ন্যানোমিটার, একদম কমপ্লিট ক্রোমোজোম তৈরি হয়ে গেছে। সেটাই বলা হচ্ছে ক্রোমোজোমাল ম্যাটেরিয়াল কন্ডেন্স অ্যান্ড কম্প্যাক্ট মাইটোটিক ক্রোমোজোম। এটা কোন সময় হবে? আর্লি প্রোফেজের সময় কিন্তু এই ঘটনাটা ঘটবে, মনে রাখো। কিন্তু আর্লি প্রোফেজে এই কন্ডেনসেশন প্রক্রিয়াটা ঘটবে। ক্রোমোজোমস আর সিন টু বি কম্পোজড অফ 2 ক্রোমাটিডস। দেখো দুটো ক্রোমাটিড, এনসিআরটির লাইনগুলোকে মোটে ভুলবে না। এর আগে পর্যন্ত কিন্তু ক্রোমোজোমকে ক্রোমাটিড হিসেবে দেখা যায়নি, মিডিল প্রোফেজে। এরপরে আমি যেটা বলছি এটা হচ্ছে এনসিআরটি বলেনি, আমি বলে দিচ্ছি মিডিল প্রোফেজে দেখা যায়, কিন্তু তুমি বলবে আর্লিতে কিন্তু দেখা যায় না। তাহলে কিছুক্ষণ প্রোফেজ চলার পরে তবেই কিন্তু এরা ক্রোমাটিড দেখা যাবে। এরা ক্রোমাটিড কী হবে না, সেন্ট্রোমিয়ারে এইরকমভাবে যুক্ত থাকবে, সেন্ট্রোমিয়ারের সঙ্গে এরকম যুক্ত থাকবে ক্রোমাটিডগুলো।
নেক্সট কি বলছে, সেন্ট্রোজোম হুইচ হ্যাড আন্ডারগন ডুপ্লিকেশন, যা ডুপ্লিকেশন ডিউরিং ইন্টারফেজ বিং মুভস টুয়ার্ডস দ্য অপোজিট পোলস লেট প্রোফেজ, লেট প্রোফেজের দিকে একদম শেষে চলে যাবে, অফ দ্য সেলে চলে যাবে। ডুপ্লিকেটেড সেন্ট্রোজোম সেপারেটিং টু অ্যাক্ট অ্যাজ স্পিন্ডল পোলস ড্রাইভিং এমটি কাইনেসিন। কাইনেসিন তার এখানে কি বলতে চাইলো না, আমি যেটা বলছি ডুপ্লিকেটেড যে সেন্ট্রিও, এখানে একটা সেন্ট্রিওল হয়েছে, এখানে একটা সেন্ট্রিওল, তারা এখান থেকে মুভ করবে মাইক্রোটিউবুল, এখান থেকে মুভ করবে এরকম করে, এক মাথার থেকে এক মাথা কখনো যায় না, কিন্তু ভালো করে বোঝো যাবে কি, কিছু আছে খানিক দূর গিয়ে শেষ হয়ে যাবে অ্যাস্ট্রাল রে, কিছু আছে গিয়ে ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হবে যেটা হচ্ছে ক্রোমোজোমাল তন্তু, কিছু আছে এখান থেকে গিয়ে মাঝখান বরাবর গিয়ে থেকে যাবে, এখান থেকে সেটা, এটা ওভারল্যাপ করবে, একের উপর এক ওভারল্যাপ করবে, এই অপশন থাকবে। ইচ সেন্ট্রোজোম রেডিয়েটস আউট মাইক্রোটিউবুলস আলফা এবং বিটা মাইক্রোটিউবুলস কল অ্যাস্টার, তাহলে যেগুলো রেডিয়েটস করছে সেটা হচ্ছে অ্যাস্টার। টু অ্যাস্টার্স টুগেদার উইথ স্পিন্ডল ফাইবার বলছে মাইক্রোটিউবুলস, তাহলে ওই যে অ্যাস্টার হচ্ছে, অ্যাস্টার তৈরি করলো এবং এই যে স্পিন্ডল ফাইবার, অ্যাস্টার ছাড়াও স্পিন্ডল ফাইবার হচ্ছে কী কী আছে না, ক্রোমোজোমাল ফাইবার, কন্টিনিউয়াস ফাইবার, ইন্টারজোনাল ফাইবার এবং অ্যাস্টার, এদের মিলিতভাবে আমরা তাদের বলছি কি মাইটোটিক অ্যাপারেটাস। মাইটোটিক অ্যাপারেটাস কিন্তু আমরা এই কথাটা মিওসিসের ক্ষেত্রেও অ্যাপ্লাই করি। মাইটোটিক অ্যাপারেটাস বলতে বুঝি আমরা কি, মাইটোসিস মানে মুভমেন্টে চলন করবে যে। সেল অ্যাট দ্য এন্ড অফ প্রোফেজ, শেষের দিকে, হোয়েন ভিউড আন্ডার মাইক্রোস্কোপ, তাহলে শেষের দিকে আমরা চোখে দেখতে পাবো ডু নট শো গলগি অ্যাপারেটাস, কী দেখাবে না, তার মানে শেষের দিকে গলগি কমপ্লেক্স উদাও হয়ে যাবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখা যাবে না, নিউক্লিওলাস দেখা যাবে না। তাহলে এগুলো কি হয়েছে ঘটনাটা না, এইগুলো যে ডু নট শো অ্যাট নিউক্লিয়ার এনভেলপ, চারটে জিনিসকে আমরা একদম দেখতেই পেলাম না। গলগি কমপ্লেক্স, মনে রেখো এগুলো কিন্তু এনসিআরটির লাইন, খবরদার এই দেখিয়ে দিলাম, গোল করে দিচ্ছি, ভেরি ইম্পর্টেন্ট, কোন কোন অংশগুলো এখান থেকে উদা হয়ে যাচ্ছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং এনভেলপ একত্রিত হয়ে মিশে থাকবে, নিউক্লিওলাস উদা হয়ে গিয়ে কোথায় যাবে, নিউক্লিয়াস নরে যুক্ত হয়ে যাবে, এইভাবে দেখা যাবে। নেক্সট যেটা এনসিআরটির বাইরে এসে আমরা একটু কথা বলি, কেন, হোয়াই, কজ অফ মাইটোসিস, কেন, আগের দিন বলেছিলাম দুটো থিওরি আছে, একটা ক্রেন প্লাজম থিওরি, আরেকটা হচ্ছে কি সারফেস ভলিউম রেশিও, দুটো। আমরা আগে ক্রেন প্লাজম থিওরি কে দিয়েছিলেন, হার্টউইক, মনে রাখো হার্টউইক ক্রেন প্লাজম থিওরি দিয়েছিল। অ্যাকর্ডিং টু দিস থিওরি মাইটোসিস ডিউ টু ডিস্টারবেন্স অফ ক্যারিওপ্লাজমিক ইন্ডেক্স, তাহলে ক্যারিয়ন এবং সাইটোপ্লাজম যদি ঠিকঠাক থাকে কোষ ডিভিশন করবে না। আগেই বলেছি যে একটা কোষ তার নিউক্লিয়াস ছোটো অবস্থায় ঠিক আছে কন্ট্রোল করতে পারে, আস্তে আস্তে যখন দুটোই বাড়তে বাড়তে সমানভাবে বাড়ছে, এত পরিমাণ বাড়ছে, তখন তার অ্যাসিস্ট্যান্ট দরকার, তখন এই ইন্ডেক্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন সেটা কি না সেল ডিভিশন করবে। এটা আমি অনেক আগেও বলেছি সেল ডিভিশন এর আগের চ্যাপ্টারে, এখানে শুধু জাস্ট আলোচনা করে। ক্যারিওপ্লাজমিক ইন্ডেক্স হলো কেআই মানে VN বাই VC মাইনাস VN, VN ইজ ইকুয়াল টু কি ভলিউম অফ নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস এটা হলো নিউক্লিয়াস, ভলিউম অফ নিউক্লিয়াস, আর ভলিউম অফ সেল এই হচ্ছে সেল, তাহলে ভলিউম অফ নিউক্লিয়াস আর ভলিউম অফ সেল নট সাইটোপ্লাজম, এইটা যদি অন্তর করি বিয়োগ করি তাহলে কি থাকে, ভলিউম অফ সাইটোপ্লাজম থাকে। তাহলে এইটাকে সরাসরি আমরা কিন্তু লিখতে পারি ভলিউম অফ সাইটোপ্লাজম, এখানে লিখবো না কিন্তু ভলিউম অফ সাইটোপ্লাজম। তো এর যদি অনুপাত যদি চেঞ্জ হয়ে যায়, যদি দেখা যায় যে রেশিও কমে যাচ্ছে, যখন সাইটোপ্লাজমের ভলিউম বেড়ে যাচ্ছে তখনই কিন্তু সেল ডিভাইড করবে, সেটাই বলা হচ্ছে ক্যারিওপ্লাজমিক ইন্ডেক্স অফ স্মল সেল ইজ হাই অ্যাজ দে হ্যাভ লেস সাইটোপ্লাজম,
নিউক্লিয়াস এফিশিয়েন্টলি কন্ট্রোল দ্য অ্যাক্টিভিটি অফ সাইটোপ্লাজম ইন স্মল সেল করতে পারে। ইন এ লার্জ সেল নিউক্লিয়াস ফেল টু কন্ট্রোল দ্য অ্যাক্টিভিটি অফ সাইটোপ্লাজম। To attain the control of nucleus or metabolism, a large cell divide into two. তখন লার্জ সেল কি করবে না, দুটো অংশে ভাগ হবে। একদম পরিষ্কার কথা বলে দিল। সাইটোপ্লাজম সারফেস ভলিউম রেশিওটা কি বলছে না, এই যে হচ্ছে নিউক্লিয়াস, এই হচ্ছে সাইটোপ্লাজম, তাহলে এটা হচ্ছে প্রোটোপ্লাজম, এটা হচ্ছে সাইটোপ্লাজম, এটা নিউক্লিয়াস, দ্যাট ইজ দুটো যোগ করলে আমরা বলি প্রোটোপ্লাজম। আর বাইরে হচ্ছে কি নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক মেমব্রেন বা সেল মেমব্রেন। তো এর রেশিও যদি মানে এমন হয় যে ভলিউম এত বেড়ে গেল নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম, যে তাকে ধরে রাখা এই মেমব্রেনের আর কাজ নয়, সে আর ধরে রাখতে পারবে না, তখন সেল বাধ্য হবে ডিভাইড করতে। সেটা বলছে সারফেস ভলিউম রেশিও ইজ অলসো কনসিডার দ্য কজ অফ সেল ডিভিশন when cell size in when cell grows in size, its volume increases more than its surface. তাহলে যখন একটা কোষ বৃদ্ধি পেতে থাকে তার ভলিউম বাড়তে থাকে এত ভাবে যে তার যে বাইরের যে আবরণ তার তুলনায় অনেক বেশি ভাবে বাড়তে থাকে। সো a stage will reach when surface area become insufficient, surface area कम पड़ जाच्छे to draw the material। यहाँ पर क्या बोला है, surface area कम पड़ जाते हैं, surface area कम पड़ जाते हैं to control the volume of cytoplasm plus nucleus। তাহলে বাধ্য হয়ে ক্রিটিক্যাল স্টেজে এসে সেল দুটো নিউক্লিয়াসে এবং দুটো সেল তৈরি হয়ে যাবে। মাইটোসিস অলসো কল সোমাটিক সেল ডিভিশন আর ইকুইটাল সেল ডিভিশন, জানি এগুলো সব এনসিআরটির বাইরে, আমরা বোঝার জন্য পড়ছি। ইন দিস টাইপ অফ সেল ডিভিশন ম্যাচিওর সোমাটিক সেল ডিভাইডস ইন সাচ এ ওয়ে দ্যাট ক্রোমোজোম নাম্বার ইজ কিপড কনস্ট্যান্ট ইন ডটার সেল, একই থাকবে, ইকুয়াল দ্যাট অফ প্যারেন্ট। আগেই বলেছি যদি 2n ইজ ইকুয়াল টু 24 হয় তাহলে পরবর্তী, এটা যদি প্যারেন্ট হয় তাহলে নেক্সট হচ্ছে জেনারেশানে, নেক্সট জেনারেশন মানে প্রোজেনি, এটা প্রোজেনি হয়, প্রোজেনিতেও কিন্তু 24ই থাকবে, 24 ক্রোমোজোম 2n, তাহলে এই থাকতে হবে, কনস্ট্যান্ট থাকতে হবে, তাহলে ইকুইটোরিয়াল ডিভিশন হবে। নো জেনেটিক ভেরিয়েশন অকার, এখানে কোনো জেনেটিক ভেরিয়েশন হয় না, কারণ এখানে ক্রসিং ওভার দেখা যায় না, জেনেটিক ভেরিয়েশন হবে না। মাইটোসিস অকার ডিউরিং এমব্রায়োনিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময় মাইটোটিক ডিভিশন হয়, যার জন্য ওই জাইগোট থেকে বহুকোষী মরুলা হয়, সেখান থেকে গ্যাস্টুলা, সেখান থেকে ব্লাস্টুলা, সেখান থেকে গ্যাস্টুলা, সেখান থেকে বেবি, সেখান থেকে অ্যাডাল্ট, এটা সম্ভব হয়। তাহলে এটা হচ্ছে মেইন ডিভিশন অফ গ্রোথের জন্য এটা বিশেষ দরকারি। প্রোফেজ আউট অফ এনসিআরটি, এটাও আউট অফ এনসিইআরটি, শুধুমাত্র ডায়াগ্রামটা বাদে, এটা এনসিআরটি ডায়াগ্রাম। কি বলছে, ইন আর্লি প্রোফেজে বলছে অ্যাজ দ্য প্রোফেজ বিগিন ভিসকোসিটি অর রিফ্লেক্সিভ ইন্ডেক্স অফ সেল ইনক্রিজ করছে, কার ভিসকোসিটি, অ্যাজ দেখো তোমরা জানো যে রিফ্লেক্সিভ ইন্ডেক্স কি, এই যদি একটা পাত্র হয় এতে যদি জল থাকে তাহলে একটা যদি ঢোকাও তাহলে দেখা যায় যে এটা এইভাবে গিয়ে এই জায়গায় এসে এরম বেঁকে গেল, তাই না, কারণ লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসার সময়, সেই জন্য রিফ্র্যাকশন ইন্ডেক্স বেড়ে গেছে। দ্য কোমাটিন যে থ্রেড ছিল সেপারেট ফ্রম দ্য কোমাটিন রেটিকুলাম অ্যান্ড আন্ডারগো স্পাইরালাইজেশন, কী করছে না আলাদা হয়ে গিয়ে পেঁচানো শুরু করছে আর্লি প্রোফেজে। অ্যাট দিস টাইম দিস কোমাটিন থ্রেড লুক লাইক এ বাঞ্চ অফ উল, এনসিআরটিতে কিন্তু কথাগুলো লেখা নেই, কিন্তু দেখো ডায়াগ্রামে দেওয়া আছে, বলছি আমি, বাঞ্চ অফ উল, দ্যাট ইজ হোয়াই ইজ কল্ড
স্পাইরেমি স্টেজ। তাহলে স্পাইরেমি স্টেজ ফাউন্ড ইন দ্য আর্লি প্রোফেজ স্টেজ অফ মাইটোসিস। এটা এই ডায়াগ্রামটা হচ্ছে তোমার এনসিআরটির। এনসি ডায়াগ্রামে এই বাঞ্চ অফ উল কথাটা দেওয়া নেই, কিন্তু তুমি দেখো একদম উলের মতো দেখতে ক্রোমোজোমগুলো। সেখানে যেটা দেওয়া আছে স্টেজ অফ মাইটোসিস আর্লি প্রোফেজ, এখানে ডিএনএ বিগিনস কনডেন্স, এটা আমি লিখে দিলাম। তাহলে বোঝা যাচ্ছে যে ডায়াগ্রাম কিন্তু দেওয়া আছে, কিন্তু এটা যে বাঞ্চ অফ উল সেই কথাটা স্পাইরেমি স্টেজ এই কথাটা লেখা নেই, বুঝে নাও। ডিউরিং স্পাইরালাইজেশন দ্য ক্রোমাটিন থ্রেড শোজ প্লেকটোনোমিক কয়েলিং। কিছুক্ষণ আগে বললাম, ইন দিস টাইপ অফ কয়েলিং ক্রোমাটিন থ্রেড কয়েল ইটসেলফ অ্যান্ড উইথ ইটস কপিড থ্রেড। ঠিক আছে, শুধু নিজেরা করবে না, অন্য যে পাশে থাকবে তার সঙ্গেও কপিড থ্রেডের সঙ্গেও কয়েলিং করবে। ইট রেজাল্ট কন্ডেনসেশন অফ ক্রোমোজোম কন্ডেনসেশন অফ ক্রোমোজোম বিগিন দ্য আর্লি প্রোফেজে শুরু হয়েছিল। ইন অ্যানিমেল সেলস সেন্ট্রোস্ফিয়ার অফ সেন্ট্রোজোম ডিজাপিয়ার হয়ে যাবে, সাইটোপ্লাজমের সঙ্গে মিলে যাবে। সেন্ট্রিওল বিগিনস টু মুভ টুয়ার্ডস অপোজিট পোল, তাহলে এটা অপোজিট পোলের দিকে যাত্রা শুরু করবে। মাইক্রোটিউবুলস পুশ দেম, কাদের? সেন্ট্রিওলকে। এই যে এখানে সেন্ট্রিওল ছিল, এই দুটো সেন্ট্রিওল ছিল মনে করো, এই দুটো সেন্ট্রিওল ছিল, সরি, একে মাইক্রোটিউবুল তৈরি পুশ করছে, পুশ করে কী করছে, একটাকে এইদিকে ঠেলছে আরেকটাকে এইদিকে ঠেলছে, দুটোকে দুদিকে ঠেলে দিচ্ছে মাইক্রোটিউবুলস। আগেই বলেছি, পুশ দেম সেন্ট্রিওলস টু অপোজিট পোলস, অপোজিট পোলে গেলে পরেই তবে সে মাইটোটিক অ্যাপারেটাস হিসেবে কাজ করতে পারবে। ইন্টারফেজ আর ইন্টারফেজ প্রোফেজ ট্রানজিশন ফেজ, দুটোর মধ্যে পার্থক্য দেখো। ইন্টারফেজে আমরা দেখো এখানে কোনো ক্রোমোজোম ক্রোমাটিন কিছুই দেখতে পাচ্ছি না, কিচ্ছু নেই, বুঝতেই পারছি না। নিউক্লিয়াস রেপ্লিকেটস ডিএনএ অ্যান্ড সেন্ট্রোজোম, এখানে সেন্ট্রোজোম এবং নিউক্লিয়াস ডিপ্লিকেট করছে এবং নিউক্লিয়ার এনভেলপ ইনট্যাক্ট অবস্থা আছে। যেই পড়ছে এখানেও কিন্তু প্রোফেজে কিন্তু ইনট্যাক্ট অবস্থায় আছে, কিন্তু কি এনভেলপ, কিন্তু এখানে এসে কন্ডেনসেশন হয়েছে বলে কিন্তু আমরা ক্রোমাটিন দেখতে পাচ্ছি। ক্লিয়ার? এবং সেন্ট্রিওল দুটো বিভক্ত হয়েছে, দুটোর মধ্যে পার্থক্য বোঝো। একটা হচ্ছে ট্রানজিশন পিরিয়ড ইন বিটুইন ইন্টারফেজ অ্যান্ড প্রোফেজ, আর একটা হচ্ছে শুধু ইন্টারফেজ। তাহলে ইন্টারফেজ অ্যান্ড প্রোফেজের মধ্যে যে যোগাযোগ ব্যবস্থা, সেখানে আমরা পার্থক্যটা সত্যিকারে বুঝে গেলাম যে এখানে প্রাণীকোষের সেন্ট্রোজোমটা দ্বিধাবিভক্ত দুদিকে যাওয়া শুরু করছে এবং ক্রোমাটিন এখানে পরিষ্কার ক্রোমোজোমে পরিণত হচ্ছে, সেটা আমরা আস্তে আস্তে লক্ষ্য করতে পারছি। ইন মিডিল প্রোফেজ কি বলছে, মোর কন্ডেনসেশন এখানে হবে এবং ক্রোমোজোম শর্ট ছোট হবে এবং বড় হবে। এটা আঁকানোর আর কোনো কিছু নেই, আরও শর্ট হয়ে গেল, মানে এরকম ছিল। এখানে তো সব ডুপ্লিকেট অবস্থা আছে জানো তো, এরকম না, সরি, এরকম অবস্থা বলো, হ্যাঁ এখানে ছিল এই দুটো থ্রেড, এগুলো আরও ডুপ্লিকেট হয়ে আরও ছোটো হয়ে গেল, মানে এরকম আরও ডুপ্লিকেট হয়ে গেছে, আরও ছোটো হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। তার মানে একদম এইরকম হয়েছে, এইরকম। এটা ছিল কীরকম না, এইরকম ছিল, সেখান থেকে এই অবস্থানটা এসে গেছে। লঙ্গিচুডিনাল স্প্লিটিং, যেটা এনসিআরটি বলেনি, লঙ্গিচুডিনাল স্প্লিটিং অফ ক্রোমোজোম এক্সেপ্ট সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ার জায়গা ছাড়া পুরোপুরি প্রোফেজের শেষের দিকে, মানে মিডিলের শেষ আর লাস্ট প্রোফেজে পুরো আলাদা হয়ে যাবে। কি হয়েছিল না, এই যে এটা ছিল, এটা মিডিলে এসে ঠিক এইরকম চেহারাটা নেবে, ভালো করে বুঝে নাও, যেটা এনসিআরটি তো বলেনি, কিন্তু তো এরকম আলাদা হয়ে যাবে, ক্রোমাটিন তৈরি করবে। এবং এটা আলাদা হওয়ার জন্য আমাদের সে খুব ভালো করে যদি ছবিটা আঁকতে হয়, তাহলে এইভাবে আঁকতে হবে। বুঝতে পারলাম? একটা সাইড আমি এঁকেছি, তাহলে এরকম আলাদা আমাদের বোঝাতে হবে। এবং এই ডুপ্লিকেটে আগে ছিল কি মোনাড, এই একটা ছিল, এটা হচ্ছে মোনাড, ডি মোনাড, আর এটা কি হয়ে গেল, তাহলে দুটো ক্রোমাটিড তৈরি হয়েছে, তাহলে একে আমরা বললো ডায়াড।
তাহলে মোনাড বিকাম ডায়াড, ডুপ্লিকেট থ্রেড অফ ক্রোমোজোম অ্যাপিয়ার্স, মোনাড থেকে ডায়াডে তৈরি হলো। সিস্টার ক্রোমাটিডস আর লিঙ্ক টুগেদার সেন্ট্রোমিয়ার। এই যে সিস্টার ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড এবং এই একটা ক্রোমাটিড, এরা লিঙ্ক থাকবে কার সঙ্গে না সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত হবে, বাকি বরাবর এরা আলাদা হয়ে যাবে। এই আলাদা হওয়াটার একটা মধ্যে একটা ঘটনা আছে, এই যতক্ষণ থাকে, এই যেটা আমি না এঁকে পারছি না, এই যে দুটো ক্রোমাটিড এর মধ্যে যে প্রোটিনটা থাকে যা যুক্ত রাখে, তাকে এখানেও প্রোটিনটা থাকে, এই টোটাল এপাশেও আছে, ভালো করে বুঝে নাও, না বুঝলে বলবে। এই যে লাল রং করে দিচ্ছি, এখানেও প্রোটিন আছে, এই সব প্রোটিন কোহিশন প্রোটিন। কোহিশন প্রোটিন দিয়ে এরা যুক্ত থাকবে, ঠিক আছে। এই কোহিশন প্রোটিন আস্তে আস্তে এখান থেকে ডিসঅ্যাপিয়ার করবে, তারপর আলাদা হবে, আর শেষে যখন এখান থেকে দুটো সেন্ট্রোমিয়ার ডুপ্লিকেট করেছে, এখান থেকে যখন আলাদা হবে তখন জাম্প করবে, জাম্প করে দুটো দুই মেরুর দিকে চলে যাবে, ওটা হবে অ্যানাফেজ দশায়, ঠিক আছে। এই যে কোহিশন 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 বানানটা ভুল লিখেছিলাম, কোহিশন প্রোটিন, এটা হচ্ছে এটা বানান না, এটা ভুল বানান লিখেছিলাম, এইটা সব হচ্ছে এই কোহিশন প্রোটিন। সিস্টার ক্রোমাটিডস আর লিঙ্কড অ্যাট সেন্ট্রোমিয়ার, কোহিশন প্রোটিন। তাহলে প্রোফেজ, ফার্স্ট প্রোফেজ এবং তোমার হচ্ছে G2 শেষের দিকে কোহিশন প্রোটিন পুরো ক্রোমোজোম বরাবর, মানে ক্রোমোজোম মানে ক্রোমাটিন বরাবর থাকে। মিডিল প্রোফেজে এসে সিস্টার ক্রোমাটিড যখন তৈরি হয়ে যায় তখন শুধুমাত্র সেন্ট্রোমিয়ার অংশে কোহিশন প্রোটিন যুক্ত রেখে দেয়। লেট প্রোফেজে কী বলছে, নিউক্লিয়ার মেমব্রেন ফ্র্যাগমেন্টস মার্চ টু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা বলেছে নিউক্লিয়ার মেমব্রেন কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে যুক্ত হয়ে গেল, ক্রোমোজোম এক্সপোজ টু সাইটোপ্লাজম। যেহেতু আর এই ছিল হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, তাহলে এটা যদি আস্তে আস্তে ভেঙে গেল আর নেই, তাহলে এর যে ক্রোমোজোমগুলো ছিল, সেগুলো এক্সপোজ হয়ে গেল কোথায় না সাইটোপ্লাজমে এক্সপোজ হয়ে গেল, সাইটোপ্লাজমে এক্সপোজ হয়ে গেল। এর বাইরে ছিল হচ্ছে সেল মেমব্রেন, এবার সেল মেমব্রেনে চলে এসছে। তাহলে এখানে প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজম একাকার। নিউক্লিয়াস ডিস্ট্রিবিউটেড ইটস কম্পোনেন্ট টু দ্য RNA অ্যান্ড প্রোটিনস। কোথায় গেছে নিউক্লিয়াস, এই যে ডিস্ট্রিবিউট করেছে তার কম্পোনেন্ট, সেগুলো চলে গেছে নিউক্লিয়ার NOR ক্রোমোজোমের NOR এ চলে গেছে। লেট প্রোফেজ কল্ড প্রোমেটাফেজ বলা, লেট প্রোফেজকে প্রোমেটাফেজ মানে মেটাফেজের পূর্ববর্তী অবস্থা। কি করে বুঝবো এটা মেটাফেজের আগে অবস্থান এবং প্রোফেজের শেষ, সেটা হচ্ছে প্রোমেটাফেজ ইজ দ্য টাইম গ্যাপ। কোন টাইম গ্যাপ? সেই টাইম গ্যাপ বিটুইন ডিসঅ্যাপিয়ারেন্স অফ নিউক্লিয়ার এনভেলপ, এই নিউক্লিয়ার এনভেলপের ডিসঅ্যাপিয়ারেন্স আর ফরমেশন অফ স্পিন্ডিল, এই স্পিন্ডিল যেই তৈরি হয়ে গেল, এই তৈরি হয়ে যাচ্ছে স্পিন্ডিল তৈরি হয়ে গেল, সেটা হচ্ছে প্রোমেটাফেজ। এই দুটো টাইম গ্যাপ, ওই সময়টুকুই হচ্ছে সামান্য সময়। এটা এনসিইআরটির দুটোই ডায়াগ্রাম খুব ভাইটাল, ভালো করে দেবে, এখান থেকে প্রচুর প্রশ্ন পড়বো। মাইটোসিস স্টেজ, লেট প্রোফেজ, লেট প্রোফেজে আমরা দেখতে পাচ্ছি কি যে একদম নিউক্লিয়ার মেমব্রেন ডিসইন্টিগ্রেট করে যাচ্ছে, নিউক্লিয়ার মেমব্রেন সেন্ট্রিওল পেয়ার্স দুদিকে চলে যাচ্ছে, সেন্ট্রিওল প্লাস দুদিকে যাচ্ছে, দুদিকে যাওয়া শুরু করেছে লেট প্রোফেজে। এটা কিন্তু এনসিইআরটি ডায়াগ্রাম, এবং এরা এনভেলপ পুরো নিউক্লিয়ার মেমব্রেন ডিসইন্টিগ্রেট করছে। পরের যে ডায়াগ্রামটা দেওয়া আছে স্টেজ অফ মাইটোসিস ট্রানজিশন মেটাফেজ, দিস ইজ ট্রানজিশন মেটাফেজ, দিস ইজ টু প্রো মেটাফেজ। এটাকেই বলছি আমরা প্রো মেটাফেজ। ট্রানজিশন মেটাফেজ মানে ইন বিটুইন প্রোফেজ অ্যান্ড মেটাফেজ, ঠিক আছে, তাকেই বলছি প্রো মেটাফেজ। প্রো মেটাফেজে কী হয়েছে, স্পিন্ডিল অ্যাপারেটাস এসছে, কিন্তু দেখো এখানে মেটাফেজ প্লেট কিন্তু তৈরি হয়নি। মেটাফেজ প্লেট যদি হতো তাহলে এই বরাবর কিন্তু সব ক্রোমোজোমগুলো থাকতো, আছে নেই। তাহলে প্রোমেটাফেজে স্পিন্ডিল লেগে যাচ্ছে,
কাইনেটোকোরের সঙ্গে লেগে যাচ্ছে, ঠিক আছে, কাইনেটোকোরের সঙ্গে লেগে যাচ্ছে, কিন্তু এবার তাদের মুভমেন্ট হবে, মুভমেন্ট হয়ে যেটা মেটাকাইনেসিস প্রক্রিয়ার মাধ্যমে সব এই মেটাফেজ প্লেটে যখন চলে আসবে ক্রোমোজোমগুলো, তখন আমরা বলবো মেটাফেজ স্টেজ এসে গেছে। প্রোফেজ আর মেটাফেজের পার্থক্যটা বুঝি একটু। ক্রোমাটিড অফ ক্রোমোজোম দেখা যাচ্ছে, ক্রোমাটিড একটা ক্রোমোজোম দেখা যাচ্ছে, আর ডেভেলপ করছে স্পিন্ডিল এবং স্টার্ট দেখা যাচ্ছে, এটা আমাদের এখানে দেখা যাচ্ছে। তো এটার সঙ্গে ওটার পার্থক্যটা কি? এখানে দেখো যে প্রোফেজে এখানে ডিজিনকেট করে গেছে নিউক্লিয়ার এনভেলপ, এবং দুই মেরুর দিকে অবস্থান করে গেছে কে? প্রোমেটাফেজে সেন্ট্রিওল, এবং এই সেন্ট্রিওলের সঙ্গে, সেন্ট্রিওল থেকে যে বেমতন্তুগুলো, এগুলো কাইনেটোকোরের সঙ্গে যুক্ত হয়ে গেছে, কিন্তু মেটাফেজ প্লেটে কিন্তু সব ক্রোমোজোম আসেনি বা আসবেও না, এরা কিন্তু বিভিন্ন জায়গায় চলে যাবে। কী বলছে প্রোফেজে? দ্য ক্রোমাটিন কন্টিনিউস টু কয়েল অ্যান্ড সুপার কয়েল, মেকিং দ্য ক্রোমাটিন মোর অ্যান্ড মোর কম্প্যাক্ট। দ্য ক্রোমোজোম কনসিস্ট অফ আইডেন্টিক্যাল পেয়ার অফ ক্রোমাটিন। একই রকমের একজোড়া ক্রোমাটিড দিয়ে এক একটা ক্রোমোজোম তৈরি হয়েছে, সেটা আমরা এখানে দেখতে পাবো। আর প্রোমেটাফেজে কী দেখতে পাবো? নিউক্লিয়ার এনভেলপ ব্রেক করে গেছে, কাইনেটোকোর মাইক্রোটিউবুলস কী করেছে? অ্যাপেয়ার হয়েছে, অ্যান্ড ইন্টারঅ্যাক্ট উইথ পোলার মাইক্রোটিউবুলস। কাইনেটোকোর মাইক্রোটিউবুল কাকে বলা হয়? দেখো, এই হচ্ছে ক্রোমোজোম যদি হয়, এই যে ক্রোমাটিডটা দুটো ভাগ হলো, তাহলে এই সেন্টোমিয়ার, তাহলে এইখানে কাইনেটোকোর আছে, এই কাইনেটোকোরের সঙ্গে যে মাইক্রোটিউবুল যুক্ত আছে তাকে বলবো কাইনেটোকোর মাইক্রোটিউবুল বা ক্রোমোজোমাল মাইক্রোটিউবুলস, রেজাল্টিং মুভমেন্ট অফ ক্রোমোজোমস। প্রোমেটাফেজ acts as connecting link between prophase and metaphase. The mixing of cytoplasm and nucleoplasm occur. কী হলো? সব তো নিউক্লিয়ার মেমব্রেন তো আর নেই, নিউক্লিয়ার মেমব্রেন যতক্ষণ ছিল ততক্ষণ প্রোফেজ, যেই চলে গেল তাহলে সাইটোপ্লাজম, আর এইটা হচ্ছে নিউক্লিওপ্লাজম আর এটা হচ্ছে সাইটোপ্লাজম, সব চলে গেল, তাহলে পুরোটাই কি আসলো? নিউক্লিওপ্লাজম আর সাইটোপ্লাজম তো একাকার হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এবার বলছি মিক্সিং অফ সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজম অকার্স, হেন্স ইন দিস টাইপ অফ মাইটোসিসকে কী বলা হয়? খুব ভালো করে মনে রাখো, এক্সট্রা নিউক্লিয়ার মাইটোসিস বা ইউমাইটোসিস, উন্নত উদ্ভিদ প্রাণী কোষে এটা দেখতে পাই। তাহলে কি না, যেখানে সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজম একাকার হয়ে যাবে, মিক্স হয়ে যাবে। আর প্রিমাইটোসিসটি কি? প্রিমাইটোসিসটা হচ্ছে কিছু প্রোটোজোয়া এবং কিছু ফানজাই আর কিছু অ্যানিমেল ক্ষেত্রে দেখা যায় নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাস রিমেইন ইনট্যাক্ট থ্রু আউট দ্য সেল ডিভিশন, তখন তাকে বলবো ইন্ট্রা, ওটা হচ্ছে এক্সট্রা, এটা হচ্ছে ইন্ট্রা নিউক্লিয়ার মাইটোসিস বা প্রিমাইটোসিস। মনে রাখো, স্পিন্ডিল অ্যাপারেটাস মে বি কন্টিনিউয়াস একটা পোল থেকে আরেকটা পোল, এই একটা পোল থেকে আরেকটা পোলের যাওয়ার কথা বলছে, অ্যাকচুয়ালি তা হয় না। অ্যাকচুয়ালি যেটা হয়, একটা পোল থেকে এরকম করে, আরেকটা পোল থেকে এরকম করে ওভারল্যাপিং করে, এটাকেই বলতে চাইছি আর কি। আর কন্টিনিউয়াস অ্যান্ড ডিসকন্টিনিউয়াস মানে এইটা গিয়ে এই ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হলো, তাহলে ডিসকন্টিনিউয়াস। হোয়েন রেডিয়েট আউট পোল অ্যান্ড ফেল টু রিচ আদার পোল, এবং আরেকটা ডিসকন্টিনিউয়াস হচ্ছে অ্যাস্ট্রাল রে। কেমিক্যালি স্পিন্ডিল ফাইবার্স কি? 90% ট্যাবুলিন প্রোটিন, আর বলবো না, ট্যাবুলিন প্রোটিন আলফা বিটা সব পড়ানো হয়ে গেছে। এখানে দেখো কত সময় বেঁচে যাচ্ছে। ট্রেস অফ অ্যাক্টিন এবং মায়োসিন পাবো, এবং দেখো মাইক্রোটিউবুলসের মধ্যে 3 to 5% RNA পাই এবং কিছু লিপিডও পাই। এটা কিন্তু অবশ্যই মনে করো, এমসিকিউ আসে কিন্তু। নেক্সট G2 প্রোফেজ আর প্রোমেটাফেজ, তিনটের মধ্যে পার্থক্যটা একটু ভালো করে দেখে নাও, দেখে নিলেই বুঝতে পারবে যে এখানের অবস্থানটা কি। এখানে নিউক্লিয়ার এনভেলপ আছে, নেই, এখানে ভাগ হয়নি, এখানে ভাগ হওয়া শুরু করেছে সেন্ট্রিওল, এখানে পুরোপুরি ভাগ হয়ে গেছে। বেমতন্তু এখানে পুরোপুরি তৈরি হয়নি, এখানে পুরোপুরি তৈরি হয়েছে প্রোমেটাফেজে, কিন্তু কখনোই কিন্তু এখানে ক্রোমোজোমগুলো তোমার হচ্ছে ইয়েতে আসেনি, মেটাফেজ প্লেটে আসেনি।
নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মেটাফেজ। আমাদের মাইটোসিসে মোটামুটি প্রায় শেষ। মেটাফেজ এগুলো আর তেমন কিচ্ছু নেই। এনসিইআরটি কি বলছে? অ্যাকর্ডিং টু এনসিইআরটি, কমপ্লিট ডিসইন্টিগ্রেশন অফ নিউক্লিয়ার এনভলভ, পুরোপুরি নিউক্লিয়ার মেমব্রেন থাকছে না। কি করছে? মার্কস অ্যাট দ্য স্টার্ট অফ সেকেন্ড ফেজ অফ মাইটোসিস। তাহলে যখনই থাকবে না তখনই মাইটোসিস আলোচনা হয়ে গেছে। হেন্স ক্রোমোজোমস আর স্প্রেড ইন সাইটোপ্লাজম। তখন আর সাইটোপ্লাজম আর নিউক্লিওপ্লাজম সব একাকার হয়ে গেছে। আমি আর একে বোঝাচ্ছি না, বুঝতেই পেরেছো ঘটনাটা। বাই দিস স্টেজ কন্ডেনসেশন অফ ক্রোমোজোম ইজ কমপ্লিটেড, একদম কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড দেন ক্যান বি অবজার্ভ ক্লিয়ারলি মাইক্রোস্কোপ, লাইট মাইক্রোস্কোপে কিন্তু এই ক্রোমোজোমগুলোকে আমরা দেখতে পাবো। লাইট মাইক্রোস্কোপে ক্রোমোজোমগুলোকে আমরা পরিষ্কার দেখতে পাবো, একদম পরিষ্কার দেখতে পাবো। মেটাফেজ প্লেন। This then is the stage at which morphology of the chromosome is mostly, মানে কেমন দেখতে, তার মরফোলজি মানে বহিরাকৃতি আমরা দেখতে পাবো। কোনোটার মাঝখানে এরকম থাকবে হচ্ছে সেন্টোমিয়ার, কোনোটার সাইডে থাকবে, সেগুলো আমরা জানি। অ্যাট দিস স্টেজ মেটাফেজ ক্রোমোজোম ইজ মেড আপ অফ টু সিস্টার ক্রোমাটিড। তাহলে দুটো সিস্টার ক্রোমাটিড দিয়ে একটা মেটাফেজ তৈরি হয়েছে। একটা আমি এক সাইডটা আঁকছি, আরেক সাইডটা না আঁকলে বুঝতে পারছি। দুটো দিয়ে তৈরি হয়েছে। হুইচ আর হেল্ড টুগেদার বাই সেন্টোমিয়ার। তাহলে কোথায় যুক্ত রয়েছে? সেন্টোমিয়ারে যুক্ত আছে বাই কোহেশন প্রোটিন। এ স্মল ডিস্ক শেপেড স্ট্রাকচার অ্যাট দ্য সারফেস অফ সেন্টোমিয়ার ইজ কাইনেটোকোর। এটা সবচেয়ে ভালো হয়। অ্যাট দ্য সারফেস বলতে কোন সারফেসে? সাইড সারফেস, এই সারফেসে, এই সারফেসে। এবং আমি বলেছিলাম যে এই যদি সেন্টোমিয়ারটা হয়, ভালো করে বোঝো, এরপরে এরকম অবস্থানটা থাকে, ভেতরের দিকে ডেন্স, বাইরের দিকে ডেন্স অংশ থাকে হচ্ছে কার? কাইনেটোকোরের ডেন্স, আর হচ্ছে এটা ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট, আর এই দুটো হচ্ছে ডেন্স পার্ট, ডেন্স পার্ট। এবং এইখানে থাকে হচ্ছে ফাইব্রাস কোরোনা। কি থাকে? আগের নোটটা দেখে নেবে, ফাইব্রাস কোরোনা। ফাইব্রাস কোরোনার এইখানে প্লাস এন্ড, এই প্লাস এন্ড দিয়ে যুক্ত হবে কি? মাইক্রোটিউবুলস এসে যুক্ত হবে এইখানে, এইখানে এই মাইক্রোটিউবুলস। ফাইব্রাস কোরোনা মাইক্রোটিউবুলকে যুক্ত করতে সাহায্য করবে, মনে থাকে যেন, খবরদার ভুল যেন না হয়। আর এর এইখানে কি আছে না? ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড আর এই একটা ক্রোমাটিড। ক্লিয়ার? এবার এইখানে প্লাস এন্ড যদি হয় তাহলে এইদিকে মাইনাস এন্ড আছে। এবার যখনই টানবে, এইখানে কিন্তু কোহেশন প্রোটিন আছে, এখানে কোহেশন প্রোটিন দুটো সেন্টোমিয়ারকে যুক্ত রেখেছে। পরবর্তীতে এই কোহেশন প্রোটিন যখন ডিজেনারেট করবে, এটা লাফ মেরে এদিকে চলে যাবে, এটা লাফ মেরে এইখানে জাম্প করবে। তাহলে এটা বললো কি? অ্যাট দিস স্টেজ মেটাফেজ ক্রোমোজোম ইজ মেড আপ অফ টু সিস্টার। কেন? একটা ক্রোমোজোমের দুটো ভগ্নী ক্রোমাটিড টুগেদার যুক্ত থাকবে সেন্টোমিয়ার। স্মল ডিস্ক শেপের স্ট্রাকচার, সারফেস থাকবে হচ্ছে কাইনেটোকোর, তাকে বলবো না কাইনেটোকোর। তাহলে একটি ক্রোমোজোমে দুটো কাইনেটোকোর থাকছে। দিস স্ট্রাকচার, দ্যাট ইজ কাইনেটোকোর, সার্ভ অ্যাজ এ সাইট অফ অ্যাটাচমেন্ট অফ স্পিন্ডল ফাইবার্স formed by the spindle fibers to the chromosome that are moved into the position at the center of the cell. তাহলে কি বলতে চাইলো কি? যে এটা যুক্ত হবে এবং এই কাইনেটোকোরের মাধ্যমে এবং স্পিন্ডল ফাইবারের মাধ্যমে দুদিকে চলে যাবে। তাহলে কোন জায়গাটায় একদম মিডিল পয়েন্টে থাকবে সেই। হেন্স মেটাফেজ ইজ ক্যারেক্টার, সেই জন্য বলছে মিডিল পোর্শন অফ দ্য সেল বলতে, সেন্টার অফ দ্য সেল বলতে মিডিল, একদম সেলটার একদম মাঝখান বরাবর, একদম মাঝখান বরাবর। ক্যারেক্টার ওয়াই ক্রোমোজোমস কামিং টু দ্য ইকুয়েটর, ইকুয়েটরে আসবে উইথ ওয়ান ক্রোমাটিড অফ ইচ ক্রোমোজোম কানেক্টেড বাই ইটস কাইনেটোকোর টু স্পিন্ডল ফাইবার from one pole and its sister chromatid connected by its kinetochore to spindle fiber from the opposite pole. তো কী বলতে চাইলো? যে এই যে ইকুইটোরিয়াল, যদি আমি এই যেটা বলি ক্রোমোজোমটা কীভাবে আছে না, এই যে
এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, আর এটা হচ্ছে কাইনেটোকোর, এইটাও কাইনেটোকোর। এই দুটো কাইনেটোকোর আছে এবং এইখানে হচ্ছে একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, তাহলে এপাশেও একটা ক্রোমাটিড আছে, এপাশেও একটা ক্রোমাটিড আছে। তাহলে এইখানের এদিকের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে, এদিকের দিকে যাওয়ার জন্য প্রস্তুত, মাঝখান দিয়ে চিরে যাবে, সেই কথাটাই বলা হলো এখানে। দ্য প্লেন অফ অ্যালাইনমেন্ট অফ দ্য ক্রোমোজোম অ্যাট মেটাফেজ ইজ রেফার টু মেটাফেজ প্লেট। তাহলে মেটাফেজ প্লেটে, ইকুয়েটোরিয়ালে মেটাফেজ প্লেটে এইভাবে সজ্জা হবে এবং দুদিকে ঝুলে থাকবে, তারা দুদিকে ঝুলে থাকবে। দ্য কি ফিচার্স, কি মুখ্য এই মেটাফেজে, স্পিন্ডেল ফাইবার তৈরি হয়েছে, খুব ভালো কথা, তারা অ্যাটাচ করবে কাইনেটোকোরের সঙ্গে। তাহলে স্পিন্ডেল ফাইবার এই কাইনেটোকোরের সঙ্গে যুক্ত হয়েছে, এই কাইনেটোকোরের যে ফাইব্রাস করোনা তার সঙ্গে স্পিন্ডেল ফাইবার যুক্ত হয়েছে। তো এর তো আরেকটা পার্ট আছে, আরেকটা পার্ট আছে, তিনটে পার্ট আছে। তারপরে গিয়ে হচ্ছে সেন্ট্রোমিয়ার, ভালো করে বোঝো। এই সেন্ট্রোমিয়ারে হচ্ছে কোহেশন প্রোটিন, এই হচ্ছে কোহেশন প্রোটিন, এর মধ্যেও সেন্ট্রোমিয়ার কোহেশন প্রোটিনে যুক্ত আছে। এইখানে সেন্ট্রোমিয়ারটা কোহেশন প্রোটিনের সঙ্গে যুক্ত নেই, এরকম আলাদা করে ক্রোমাটিড যুক্ত আছে। ক্লিয়ার? এদিকটা আমি আর রাখলাম না, এই হবে। তো এবার টান যদি পড়ে, টান পড়বে মানে কি, এটা মাইনাস এন্ড, এটা প্লাস এন্ড, টান পড়লে পরেই এখান থেকে ছিটকে চলে যাবে। এই যখনই মাইনাস এন্ড থেকে যাবে তখন যে বহন করে নিয়ে যাবে সেটা হচ্ছে ডাইনিন প্রোটিন। আর কি হবে, ক্রোমোজোমস আর মুভড টু স্পিন্ডেল ইকুয়েটার, এবং ক্রোমোজোম স্পিন্ডেল ইকুয়েটারে, মানে প্রোমেটাফেজে কী ছিল না, প্রোমেটাফেজে ক্রোমোজোমগুলো এরকম বিভিন্ন জায়গায় অবস্থান ছিল, এরকম বিভিন্ন জায়গায় অবস্থান ছিল কোষে, কিন্তু কখনোই আমরা দেখব না যে এই এখানে অবস্থান করেছে, এখান থেকে এটা যুক্ত ছিল, এরকম এরকম যুক্ত ছিল, এরকম হয়তো যুক্ত ছিল বেশি এখানে, আবার এখানে যুক্ত ছিল, এখানে যুক্ত ছিল, এখানে যুক্ত ছিল। তো এটা এদিকে টেনে নিয়ে যাবে, নিয়ে গিয়ে এখানে বসাবে, এটাকে এটা বেড়ে নিয়ে এখানে বসাবে, এটাকে টেনে নিয়ে এখানে বসাবে, এটাকে ঠেলে দিয়ে এখানে বসাবে, এখানে ঠেলে দিয়ে বসাবে, এইভাবে। ঠিক আছে? এই বসাবে কে না, মাইক্রোটুল বসাবে। যখন ইকুইটোরিয়ালে আসবে ক্রোমোজোমগুলো তখন হচ্ছে মেটাফেজ। সেটা বলছে ক্রোমোজোম আর মুভ টু স্পিন্ডেল ইকুয়েটার অ্যান্ড গেট অ্যালাইন্ড অ্যালং দ্য মেটাফেজ প্লেট থ্রো স্পিন্ডেল ফাইবার্স টু বোথ পোলস। তাহলে বোথ পোলস, কারণ ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখো এটা অ্যানাফেজ দেখে ভুল করো না, কিন্তু এটা কিন্তু প্রো মেটাফেজ স্টেজ, সেখান থেকে মেটাফেজ স্টেজে ঠেলে দিচ্ছে ক্রোমোজোমগুলোকে ইকুইটোরিয়াল অংশে। এটা হচ্ছে মেটাফেজ দশার সম্পূর্ণ একটা চিত্র, এইভাবে কিন্তু অবস্থান করে থাকবে। দিস ইজ মেটাফেজ। দেখো সেন্ট্রোমিয়ার কোনটা, ক্রোমাটিড কোনটা, সব লেখা আছে, ক্রোমোজোম ফাইবার কোনটা, তারপর হচ্ছে পোল কোনটা, অ্যারেঞ্জমেন্ট অফ ক্রোমোজোম দ্য ইকুইটারে কোথায় থাকছে, ক্রোমাটিন ফাইবার কোনটা, কন্টিনিউয়াস ফাইবার কোনটা, স্পিন্ডেল ফাইবার স্পিন্ডেল কোনটা, হ্যাঁ, এগুলো পোল কোনটা, এগুলো একটু দেখে নাও। এটা এনসিইআরটি ডায়াগ্রাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই দেবে। এখান থেকে আসবে, দেখো আর্লি প্রোফেজে কী আছে না, এই যে স্পার্মি স্টেজ, মানে উলের মতন আছে। এটা লেট প্রোফেজে কী আছে, ডিসইন্ডিকেট করেছে নিউক্লিয়ার এনভেলপ। ঠিক আছে? এখানে সেন্ট্রিওল এখানে বিভক্তটা দেখায়নি। ট্রানজিশন পিরিয়ড মেটাফেজ, মানে এটা হচ্ছে প্রো মেটাফেজ বা ট্রানজিশন টু মেটাফেজ। দেখো একদম বরাবর অবস্থায় যায়নি, তার মানে কি, যেটা এইদিকে চলে এসছে সেটাকে দেখো টেনে এই মেটাফেজ স্টেজে দেখো সব এক জায়গায় নিয়ে এসছে। এখানে ছিল সেটাকে টেনে নিয়ে গেছে এখানে, এখানে ছিল সেটাকে টেনে নিয়ে এসছে এখানে, তাহলে সব দেখো একই লেভেলে এসছে। সেই জন্য কিন্তু এটাকে ভুল করে অনেক সময় বলতে পারে অ্যানাফেজ। খবরদার এই ভুল করো না, কারণ অ্যানাফেজের স্টেজটা কিন্তু এরকম হবে না। অ্যানাফেজের স্টেজে দেখা যাবে কি, মুভমেন্ট যখন হবে তখন কিন্তু দুটো ক্রোমাটিড সহ হবে, তখন সিঙ্গেল ক্রোমাটিড থাকবে, এবং সিঙ্গেল ক্রোমাটিড থাকবে এরকম, সিঙ্গেল ক্রোমাটিড একদিকে থাকবে আর এরকম এরকম থাকবে, দুদিকে। নেক্সট হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজ ইজ মুভমেন্ট স্টেজ, পুলিং অ্যান্ড পুশিং স্টেজ। এটা ভেরি ভাইটাল, পুলিং অ্যান্ড পুশিং।
At the onset of anaphase, each chromosome arranged at the metaphase plate is split simultaneously. তাহলে অ্যানাফেজ প্লেটে ক্রোমোজোমগুলো একদম দ্বিধাবিভক্ত হয়ে গেল। and the two daughter chromatids now referred to daughter chromosome. তাহলে ক্রোমোজোমের সঙ্গে যখন একসঙ্গে থাকছে ডায়াড অবস্থায় তখন তাদের আমরা ক্রোমাটিড বলছি, যখন সেটা স্প্লিট করে যাচ্ছে তখন তাকে বলছি আমরা কি অপত্য ক্রোমোজোম বা কন্যা ক্রোমোজোম বা অপত্য ক্রোমোজোম বা কন্যা ক্রোমোজোমই বলবো। অফ দ্য ফিউচার ডটার নিউক্লি, যেটা ফিউচার ডটার নিউক্লিতে যাবে, যে ক্রোমোজোম যে ডটার নিউক্লিতে যাবে, বিইং দেয়ার মাইগ্রেশন টুয়ার্ডস টু অপোজিট পোল, দুদিকে যাওয়া শুরু করবে। তাহলে কি ছিল ঘটনাটা আমি একটা দিয়ে দেখাই। এই একটা পোল, এইখান থেকে এরকম কন্টিনিউয়াস ফাইবার, এটাও কন্টিনিউয়াস ফাইবার। আসলে তো এরকম হয় না, কন্টিনিউয়াস ফাইবারটা কীরকম হয় আমি একটু দেখাই, এইটাকেই দেখাচ্ছি। এই হচ্ছে কন্টিনিউয়াস ফাইবার। তাহলে এর এটা প্লাস এন্ড, এর এটা প্লাস এন্ড, ভালো করে বোঝো। এইটা প্লাস এন্ড, এটা হচ্ছে ক্রোমোজোমের সঙ্গে এই এখানে সেন্ট্রোমিয়ার আলাদা অবস্থায় আছে, এরকম যুক্ত আছে, এটাও প্লাস এন্ড। পরবর্তীতে কি হবে, এটা আমি বাইরে আর নিউক্লিয়ার সেল মেমব্রেনটা না আঁকলেও তুমি বুঝতে পারছো যে এটা সেল মেমব্রেনের মধ্যেই আমি দেখাচ্ছি, আমি শুধু এইটুকুই দেখাবো। এবারে কী করলো, টান মারলো, মানে এই মাইনাস এন্ড থেকে এখান থেকে তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে, তাহলে এটা এদিকে যাবে এবং যখনই যাচ্ছে তখন এর মাঝখানে যে কোহেশন প্রোটিন ছিল যেটা সেই ছেড়ে দেবে, ছিটকে এই ক্রোমাটিডটা এদিকে আসা শুরু করলো, এই ক্রোমাটিডটা এদিকে আসা শুরু করলো। তাহলে ক্রোমোজোমাল ফাইবার সংকোচন করলো, মাঝখানে যে ফাইবারটা তৈরি হলো তাহলে এটা হচ্ছে ইন্টারজোনাল ফাইবার। এটার প্লাস এন্ড এইটা, এটার প্লাস এন্ড এইটা। তাহলে এই যে সেন্ট্রোমিয়ার হচ্ছে নিউক্লিয়েশন সেন্টার বলা হয়, আলফা এবং বিটা টেবলিন প্রোটিনের উৎপত্তি স্থল। সেই জন্য এই দুটো যেই তৈরি হবে, এটা এইদিকে ঠেলবে, এটা এইদিকে ঠেলবে, তাহলে এটা পুশ করছে আর এটা পুল করছে, ভালো করে বোঝো, পুল করছে, পুশ অ্যান্ড পুল। এবং এই যে কন্টিনিউয়াস ফাইবার, এটাকে আমি এখানে দেখাচ্ছি, এইখানে কি হয়েছে না, এরকম অবস্থা ছিল, তাই তো, এরকম করে যুক্ত আছে, এরকম করে যুক্ত আছে। এবার এটা প্লাস এন্ড, এটা প্লাস এন্ড, এটা বারবার তৈরি হবে, এটাও বারবার তৈরি হবে, তাহলে কি হবে, আলটিমেট দুটোকে দুটো ঠেলছে। তাহলে পুশ করছে কে, কন্টিনিউয়াস ফাইবার পুশ, ইন্টারজোনাল ফাইবার পুশ, আর পুল করছে কে, ক্রোমোজোমাল ফাইবার। মনে রেখো কিন্তু মাইটোসিস দু রকমের হয়, একটা হচ্ছে অ্যানাফেজ দু রকমের হয়, একটা হচ্ছে অ্যানাফেজ এ আর একটা হচ্ছে অ্যানাফেজ বি। অ্যানাফেজ এতে কি হয়, অ্যানাফেজ এতে সবসময় পোলের দিকে, এটা একটা পোল, এটা একটা পোল, পোলের দিকে ক্রোমাটিড মুভমেন্ট করে অ্যানাফেজ এতে। আর অ্যানাফেজ বিতে কি হয়, এটা পোল, এটা পোল, এ মুভমেন্ট করবে কর্টেক্সের দিকে, মানে এই যে সেলের যে মাথা, এই কর্টেক্সের দিকে মুভমেন্ট করবে, মানে এটাকে টেনে নিয়ে আসবে এইদিকে, তাহলে আলটিমেট সরে আসবে। আমি পরে দেখাবো তোমাদের, ধৈর্য রাখতে পারলে হলো, যদি ধৈর্য রাখতে পারো শিখতে পারবে। নেক্সট, অ্যাজ ইচ ক্রোমোজোম মুভস অ্যাওয়ে ফ্রম ইকুইটোরিয়াল প্লেট, দ্য সেন্ট্রোমিয়ার অফ দ্য ক্রোমোজোম অফ ইচ ক্রোমোজোম রিমেইন ডাইরেক্টেড টুয়ার্ডস দ্য পোল। তাহলে কোন দিকে যাবে বলছে, এই পোল, তাহলে এই হচ্ছে সেন্ট্রোমিয়ার আর এই হচ্ছে বাহু, আর্ম, এই টানছে, তাহলে ডাইরেক্টেড সেন্ট্রোমিয়ার টুয়ার্ডস পোল, আর টেলটা তার পিছু পিছু রওনা দেবে। হেন্স অ্যাট দ্য লিডিং এজ
উইথ দ্য আর্মস অফ দ্য ক্রোমোজোম টেইলিং বিহাইন্ড, পিছনের দিকে তার লেজটা পড়ে থাকবে, মানে বা আর্মগুলো। ডায়াগ্রামটা দেখো, এটা এনসিইআরটি নয়, কিন্তু এটা খুব তোমার ভালো হবে। ইন্টারজোনাল ফাইবার কোথায় তৈরি হয়, তাহলে এটা কি করবে, পুশ করে। কন্টিনিউয়াস ফাইবার কি করে, পুশ করে, কারণ এই কন্টিনিউয়াস ফাইবার তো আসলে তা না, আসলে এইভাবে ছিল। আর ক্রোমোজোমাল ফাইবার এগুলো তো ডিসকন্টিনিউ, কোথায় ক্রোমোজোমাল, এই যে ক্রোমোজোমাল ফাইবার সে কি করবে না, পুল করবে, টানবে এদিকে, শুধু একদিকে, এইদিকে টানবে, পুশ অ্যান্ড পুল থিওরি। আরেকটা জিনিস যেটা বলা হয়নি সেটা এখানে, এই যে অ্যাস্ট্রাল, এই অ্যাস্ট্রাল কিন্তু কাজ করে, এই যে এটা তো এরকম ছিল, এরকম এটা হচ্ছে কোষের পর্দাটা, এই অ্যাস্ট্রাল কিন্তু এই কর্টেক্সের সঙ্গে যুক্ত হয়ে একে টানে এদিকে, একে টানবে, তাহলে কি হবে, একে টানলে পরে এই জায়গার গ্যাপটা বেড়ে যাবে, এই জায়গার গ্যাপটা বেড়ে যাবে। এটা হচ্ছে অ্যানাফেজ বি। আসে কিন্তু প্রশ্ন এসেছে কয়েকবার। নেক্সট, thus anaphase stage is characterized by the following key events. কি বলছে, সেন্ট্রোমিয়ার স্প্লিট করে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অ্যানাফেজে সেন্ট্রোমিয়ার স্প্লিট করে, ভুলে যেও না কিন্তু, তার আগে কোহেশন প্রোটিন দিয়ে আটকানো ছিল। আর ক্রোমাটিড পুরো সেপারেট হয়ে গেল, এতক্ষণ ক্রোমাটিড একসঙ্গে ছিল, এখানে এসে সেপারেটেড হলো, তাই তো, এই যে এইখানে দেখতে পাচ্ছি সেপারেট অ্যানাফেজ। ক্রোমাটিড মুভ করছে, ক্রোমাটিড মানে হচ্ছে অপত্য ক্রোমোজোম বা ডটার ক্রোমোজোম মুভ করছে টুয়ার্ডস অপোজিট পোল, ঠিক আছে। তাহলে অ্যানাফেজের এইটা হচ্ছে মেইন ক্যারেক্টার। এর মাঝখানে যে ইন্টারজোনাল তন্তু কিচ্ছু দেয়নি, তোমাকে কিন্তু বুঝে নিতে হবে, তোমাকে বুঝে নিতে হবে কোনটা কন্টিনিউয়াস ফাইবার, একে বুঝে নিতে হবে এগুলো কন্টিনিউয়াস ফাইবার করতে হবে, এগুলো অ্যাস্ট্রাল, এটা সেন্ট্রিওল। টেলোফেজের দেখো উইদাউট ডায়াগ্রাম দিয়েছে, নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয়ে গেছে। এটা যে প্রাণীকোষ তার প্রমাণ হচ্ছে ফারও তৈরি হয়েছে মাঝখান দিয়ে, অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন। এটা যে প্রাণীকোষ তার কারণ হচ্ছে এটা সেন্ট্রিওল আছে, ইন্টারফেজ স্টেজ এসছে। তাহলে টেলোফেজের পরেই সাইটোকাইনেসিস, তারপর ইন্টারফেজ স্টেজ, খুব শর্টে দিয়ে দিয়েছে। আমি আর ডায়াগ্রাম আঁকলাম না, প্রচুর ডায়াগ্রাম দেখিয়ে দিয়েছি। নেক্সট হচ্ছে টেলোফেজ। টেলোফেজ হচ্ছে লাস্ট ফেজ, তাই তো। অ্যাট দ্য বিগিনিং অফ ফাইনাল স্টেজ অফ ক্যারিওকাইনেসিস, দ্যাট ইজ টেলোফেজ, দ্য ক্রোমোজোম দ্যাট হ্যাভ রিচ দ্য রেসপেক্টিভ পোল ডিকন্ডেন্স অ্যান্ড লুজ দেয়ার ইন্ডিভিজুয়ালিটি। দেখো এখানে লাইনটা যেটা বলেছে খুব ভালো করে বোঝো। তাহলে কি বলতে চাইলো, টেলোফেজ হচ্ছে ক্যারিওকাইনেসিস অফ মাইটোসিসের লাস্ট স্টেজ, যে স্টেজে ক্রোমোজোমগুলো, মানে এখানে অপত্য ক্রোমোজোমগুলো কোথায় না পোলে রিচ করবে, এবং তারা এতক্ষণ কনডেন্স অবস্থায় ছিল, এবার ডিকনডেন্স হলো, এরকম কনডেন্স অবস্থায় ছিল, এবার তারা এরকম খোলা শুরু করলো। আর খুললে পরে তাদের আর দেখা যাবে না, অতএব তাদের আর অদৃশ্য হয়ে যাওয়া শুরু করবে, তখন এরপরে আর আমরা দেখতে পাবো না। নেক্সট কি বলছে, ইন্ডিভিজুয়াল ক্রোমোজোমস ক্যান নো লঙ্গার বি সিন, দেখতে পাবো না। অ্যান্ড ইজ সেট অফ ক্রোমাটিন মেটেরিয়াল, আবার এখানে নাম করলাম কি, ক্রোমোজোম থেকে চলে আসলাম ক্রোমাটিন মেটেরিয়াল, আবার নাম করে দিলাম ক্রোমাটিন মেটেরিয়াল। তো ক্রোমাটিন মেটেরিয়ালে আবার চলে এসছে এখানে। Chromatin material tends to collect each of the two pairs. দুটো পোলে ক্রোমাটিন ম্যাটেরিয়ালসগুলো পরপর চলে গেছে। এরপরে এইখানে কি হবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আসবে, গলগি বস্তু আসবে। এর ফাঁকে বলিনি অন্য যে অর্গানিকগুলো যেগুলো ডুপ্লিকেটস করেছিল, রেপ্লিকেটস করেছিল, যেমন তোমার হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এগুলো কিন্তু দুপাশে সমানভাবে চলে যাবে, যেহেতু ইকুইটোরিয়াল ডিভিশনের ছাড়াও তোমার মেয়োসিসের ক্ষেত্রেও কিন্তু অন্যান্য যে সেল অর্গানলি তারাও কিন্তু বিভক্ত হয়ে চলে যায়। দিস ইজ দ্য স্টেজ
হুইচ শো দ্য ফলোইং কি ইভেন্টস। কী বলছে? ক্রোমোজোম ক্লাস্টার, ক্রোমোজোমের গুচ্ছ অ্যাট অপোজিট স্পিড আসবে, পোলে আসবে, অ্যান্ড দেয়ার আইডেন্টিটি ইজ লস্ট। আর চিনতে পারবো না কোনটা কী আকৃতি ছিল। যেমন আমরা অ্যানাফেজে দেখেছিলাম ভি আকৃতি হবে, এল আকৃতি হবে, জে আকৃতি হবে, আই আকৃতির ক্রোমোজোম হবে। এগুলো তো এনসিআরটি বলেন, এগুলো আমরা আগে পড়েছি। হয় অ্যানাফেজের মুভমেন্টে আমরা দেখতে পাই। মানে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক এরকমভাবে দেখতে পাবো। Next is nuclear envelopes develops around the chromosome cluster and each pole forming two daughter nuclei. Nucleus, Golgi complex, endoplasmic reticulum reform আবার নতুন করে তৈরি হবে। এগুলো তোমাদের জানা জিনিস। এখানের এই ডায়াগ্রামটা খুব ভালো করে দেখবে। এই ডায়াগ্রামটা তোমাকে কিন্তু সব কিছু বলে দেবে। এটা হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে দেখানো হয়েছে। প্রাণী কোষে কী কী হয়, আর্লি প্রোফেজে কী হয়, লেট প্রোফেজে কী হয়, মেটাফেজে কী হবে, আর্লি অ্যানাফেজে কী হবে। এই ডায়াগ্রামটা কিন্তু খুব ভাইটাল, এটা এবং এটা। দেখো আর্লি অ্যানাফেজে কিন্তু এটা কিন্তু আলাদা হয়ে গেছে, এটা লিফট করে মানে জাম্প করেছে, যেহেতু কোয়েসিন প্রোটিন ছেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে সেন্ট্রোমিয়ার দুটো জাম্প করে দুদিকে চলে গেছে। আর শেষের দিকে কী অবস্থানটা থাকবে, ইন্টারজোনাল ফাইবার কীভাবে তৈরি হবে। এবং এখানে যেহেতু টেলোফেজ তোমার হচ্ছে অ্যানিম্যাল সেল ডিস্ট্রিবিউশন, সেই জন্য টেলোফেজে কনস্ট্রিকশন শুরু হয়ে যায়, তারপর তো সাইটোকাইনেসিসে নর্মালভাবে হয়। নেক্সট হচ্ছে এনসিআরটির সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস কি? মাইটোসিস অ্যাকমপ্লাইজ, এতক্ষণে বুঝে গেছি আমরা। নট অনলি দ্য সেগ্রিগেশন অফ ডুপ্লিকেটেড ক্রোমোজোম ইনটু ডটার নিউক্লিয়াস, শুধুমাত্র দেয় না ক্যারিওকাইনেসিসের মাধ্যমে ডটার নিউক্লিয়াসম দেয় না, ক্রোমোজোম দেয় না, শুধু ডটার ক্রোমোজোমই যে দেয় তাই নয়, বাট দ্য সেল ইটস ডিভাইডেড ইন্টু টু ডটার সেল অ্যান্ড সেপারেশন অফ সাইটোপ্লাজম ইজ কল সাইটোকাইনেসিস। এবং অ্যাট দ্য এন্ড অফ সেল ডিভিশন গেটস কমপ্লিট, যখন হয়ে যাবে তখন হয়ে যাবে। যদি অ্যানিম্যাল সেল হয় তাহলে কি বলছে দেখো, অ্যাপিয়ারেন্স অফ ফারো ইন দ্য প্রোটোপ্লাজম। তাহলে এই টেলোফেজ দশাতেই যখন এখানে দুটো নিউক্লিয়াস ফর্ম করে গেছে, তখন থেকেই কিন্তু এরা এরকম ফারো তৈরি করা শুরু করেছে। ফারো আস্তে আস্তে ক্রমশ ভেতরে আসবে এবং এখানে অ্যাক্টিন মায়োসিন ফিলামেন্ট বিশেষভাবে কাজ করবে, এরকম ঘোরানো ঘোরানো থাকে অ্যাক্টিন ফিলামেন্ট। পরবর্তীতে দুটো একদম আলাদা হয়ে যাবে, দুটো সেল তৈরি হবে ইন কেস অফ অ্যানিম্যাল সেল। ফারো গ্র্যাজুয়ালি ডিপেন্ড ভিতর দিয়ে ঢুকবে এবং আলটিমেটলি জয়েন্ট টু দ্য সেন্টার ডিভাইডিং দ্য সেল সাইটোপ্লাজম ইন্টু টু। ইন প্লান্ট সেল, প্লান্ট সেলের ক্ষেত্রে কী হবে, সেখানে তো এটা সম্ভব, সেখানে কারণ সেখানে বাইরে এরকম রিজিড সেল ওয়াল আছে। এই রিজিড সেল ওয়াল আছে, এটা আমি অন্য একটা ইয়ের থেকে ভালো করে দেখাবো। এই রিজিড সেল ওয়ালে যখন টেলোফেজ এটা শুরু হয়ে যায়, তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গলগি বস্তু থেকে প্রাকবুজম এরকম তৈরি হয়। তৈরি হওয়ার পরে এর মাঝখানে তৈরি হবে সেল প্লেট, সেল প্লেটের মাধ্যমে যেটা মিডিল ল্যামেলা ক্যালসিয়াম প্যাকটেড এগুলো জমে। তারপরে এখানে তৈরি হবে কি প্রাইমারি সেল ওয়াল, তার বাইরে তৈরি হবে সেকেন্ডারি সেল ওয়াল, তার বাইরে হবে টার্সিয়ারি। এইভাবে দুটো সেল আলাদা হবে। দেখি এখানে এনসিটি কী বলছে। প্লান্ট সেল হাউএভার enclosed by a relatively inextensible cell wall, ঠিক আছে। therefore they undergo cytokinesis by different mechanism. In plant cell, wall formation start at the center of the cell and grow outwards. তাহলে কোথা থেকে শুরু হবে, এটা খুব ভালো কথা বলেছে, এটা বলতে ভুলে গেছিলাম। এর যে সেন্টার, এই সেন্টারটার থেকে সেল ওয়াল হওয়া শুরু করবে, হয়ে আস্তে আস্তে আউটওয়ার্ডসের দিকে যাবে। মানে এটা যদি এরকম আমি ধরি, এরকম যদি ব্যাপারটা হয়, তাহলে সেন্টারে আসলে শুরু হবে, তারপরে চারদিকে ছড়িয়ে পড়বে। নিশ্চয়ই বোঝাতে পেরেছি। আউটওয়ার্ডস যাবে। দ্য ফর্মেশন অফ নিউ সেল ওয়াল বিগিনস উইথ দ্য ফর্মেশন অফ এ সিম্পল প্রিকারসর কল সেল প্লেট। তাহলে সেল প্লেট প্রিকারসর তৈরি হবে, দ্যাট রিপ্রেজেন্ট দ্য মিডিল লেভেল। আমি মাত্র যেটা বললাম, বিটুইন ওয়ালস অফ টু অ্যাডজেসেন্ট, দুটো পাশাপাশি সেলের মাঝখানে মিডিল ল্যামেলা তৈরি হবে।
At the time of cytoplasmic division, organelle like mitochondria, plastid get distributed into between two daughter cell যাবে, এটা বলেই রেখেছি। In some organism karyokinesis is not followed by cytokinesis, কিছু কিছু জায়গায় হবে না, তাহলে সেখানে কি হবে? মাল্টিনিউক্লিয়েশন হবে। আগেই আলোচনা করেছিলাম সিনোসাইটিয়াম, সিনোসাইট, মাল্টিনিউক্লিয়েটেড কন্ডিশন arises leading to the formation of সিনোসাইটিয়াম। এখানে এক্সাম্পল হচ্ছে লিকুইড অফ এন্ডোস্পার্ম অফ কোকোনাট, তার মানে নারকেলের যে জল আমরা খাই সেটা হচ্ছে কি কোষ ছড়িয়ে আছে তার মধ্যে, এবং সেটা হচ্ছে 3N, মাথায় রাখতে হবে 3N এন্ডোস্পার্ম, এগুলো ছড়িয়ে আছে। এখানে কিন্তু মাল্টি নিউক্লিয়ার ডিভিশন হবে, কিন্তু কখনোই তোমার হচ্ছে সাইটোপ্লাজম বিভক্ত হবে না। সিগনিফিকেন্স, তাৎপর্যটা কি? আমরা সবই জানি এ তো দেহ বৃদ্ধির জন্য মেইনলি বৃদ্ধি, এবং কিছু কিছু অনুন্নত প্রাণী এবং উদ্ভিদ আছে তাদের কাছে বংশবৃদ্ধির ক্ষেত্রেও কার্যকরী হয়। তো দেখি এখানে কি বলছে, মাইটোসিস or equatorial division is usually restricted to diploid cell only। দেখো diploid cell only ঠিক বলেনি, diploid cell only অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে, প্লান্ট সেলের ক্ষেত্রে কিন্তু হ্যাপ্লয়েডও এনের ক্ষেত্রেও কিন্তু হয়। কেন? গ্যামেট থেকে গ্যামেটোফাইট তৈরি হয়। যাই হোক, হাউএভার ইন সাম, এই যে লিখেছি, ইন সাম লোয়ার প্ল্যান্টস অ্যান্ড ইন সাম সোশ্যাল ইনসেক্টস যেমন অ্যান্ড বিজ, এগুলো ক্ষেত্রে হ্যাপ্লয়েড সেল অলসো ডিভাইড বাই মাইটোসিস, পড়েছি আমরা। ইট ইজ ভেরি এসেন্সিয়াল টু আন্ডারগো সিগনিফিকেন্স অফ দিস সেল ডিভিশন ইন দেয়ার লাইফ অফ দ্য অর্গানিজম, এদের ক্ষেত্রে খুবই দরকারি। এটা আমরা জেনেটিক্সে পড়বো, বীজ তোমার ওখানে আমাদের পড়তে হবে, হ্যাপ্লয়েডি ডিপ্লয়েডি। আর ইউ অ্যাওয়ার সাম এক্সাম্পলস হোয়ার ইউ হ্যাভ স্টাডিড অ্যাবাউট দ্য হ্যাপ্লয়েড অ্যান্ড ডিপ্লয়েড ইনসেক্ট? হ্যাঁ, আমরা দেখেছি হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ইনসেক্ট কোথায় দেখেছি, যেমন ডিপ্লয়েড ইনসেক্ট কোথায় দেখেছি বলো? দেখতে পেয়েছি তোমার ইয়ের মধ্যে ড্রসোফিলা আরগুলা বিভিন্ন জায়গায় পেয়েছি, আর হ্যাপ্লয়েড ইনসেক্ট দেখতে পেয়েছি আমরা বিজ, অ্যান্টস, এদের ক্ষেত্রে দেখতে পেয়েছি টার্মাইটস। মাইটোসিস ইউজুয়ালি রেজাল্ট ইন দ্য প্রোডাকশন অফ ডিপ্লয়েড ডটার সেলস। কী করছে? ডিপ্লয়েড ডটার সেল প্রোডাকশন করে উইথ আইডেন্টিক্যাল জেনেটিক, এদের জেনেটিকের কোনো রিকম্বিনেশন ঘটে না, অতএব এদের আইডেন্টিক্যাল একই রকম থাকবে, কোনো রকম পরিবর্তন হবে না। দ্য গ্রোথ অফ মাল্টিসেলুলার অর্গানিজম ইজ ডিউ টু মাইটোসিস, একদম পরিষ্কার কথা। গ্রোথ মাল্টিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে এটা ছাড়া সম্ভব নয়। সেল গ্রোথ রেজাল্টস ইন ডিস্টার্বিং দ্য রেশিও, আগেই বলেছি ডিস্টার্বিং হলে বিটুইন দ্য নিউক্লিয়াস অ্যান্ড সাইটোপ্লাজম, মনে পড়ছে? কেন প্লাজম থিওরি, KI index is equal to Vn by Vc minus Vn, Vn। এই থিওরিতে আমরা দেখেছি যত রেশিওটা যত কমতে থাকবে তত বিভাজনের দিকে যাবে। আর হচ্ছে সারফেস ভলিউম রেশিও, সেটাই বলা হচ্ছে যে দেখো কথাগুলো বলেছে অথচ একবার বুঝিয়ে বলেনি, অতএব কোশ্চেন করবে তো এখান থেকে, অথচ তোমাকে শিখতে হবে। সেল গ্রোথ রেজাল্ট ইন দ্য disturbing the ratio between nucleus and cytoplasm. It's therefore become essential for cell to divide to restore the nucleocytoplasm ratio. দেখো একদম সেম কথা বলে দিয়ে গেছে, নিউক্লিওসাইটোপ্লাজম কেন প্লাজম থিওরি, এটা হার্টউইক বলেছিলেন। ভুলো না কিন্তু, যেগুলো পড়াচ্ছি সেগুলো কিন্তু সব এনসিইআরটি রিলেটেড। এ ভেরি সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন অফ মাইটোসিস ইন, কী হচ্ছে? সেল রিপেয়ার, কেটে গেলে ছড়ে গেলে এটা দরকার তৈরি হওয়ার জন্য। দ্য সেল অফ আপার লেয়ার অফ এপিডার্মিস, এপিডার্মিসের বাইরের আবরণ, সেল অফ লাইনিং অফ গাটের যে লাইনিং আছে, ব্লাড সেল, আমরা জানি ব্লাড সেল বোন ম্যারো থেকে তৈরি হয়, বিং কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াস রিপ্লেস হয়। মাইটোটিক ডিভিশন, তাহলে এগুলো সব সিগনিফিকেন্ট। মাইটোটিক ডিভিশন ইন দ্য মেরিস্টেমেটিক টিস্যু, কোথায়? এপিক্যাল অ্যান্ড ল্যাটেরাল ক্যাম্বিয়াম, সেকেন্ডারি গ্রোথে কাজ করে, যেটা ইজ এ রেজাল্ট অফ কন্টিনিউয়াস গ্রোথ
অফ প্ল্যান্ট থ্রু আউট দেয়ার লাইফ। এগুলো আমরা পড়বো, কিন্তু অনেকটাই জেনে গেছি আমরা। আমরা এইখানে এটা শেষ করলাম। তা সত্ত্বেও